দেখো কি লেখা আছে, লেখা আছে হিট অফ রিয়াকশান বলে দিয়েছে, পার্টিকুলার একটা রিয়াকশান দিয়েছে, তার হিট অফ রিয়াকশান বলেছে। তাহলে হিট অফ রিয়াকশান বলে দিয়েছে মানে কি বলে দিয়েছে বলো তো, কিউটা বলে দিয়েছে। কিন্তু কিউ কোন কন্ডিশনে বলে দিয়েছে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তার মানে তোমাকে কিউ ভি বলে দিয়েছে। দেখো বোঝা যাচ্ছে কি না, কারণ থার্মোডাইনামিক্সে এগুলোই ধরতে হয়, ছোট ছোট টার্ম, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কিউ ভি মানে আমার হিট অফ রিয়াকশান অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা বলে দিয়েছে। এবার কি বার করতে বলেছে দেখো, হিট অফ রিয়াকশান অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইটা বার করতে বলেছে। মানে কি বার করতে বলেছে এখানে, কিউ পিটা, কিউ পিটা। এই জন্য বলেছিলাম এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা দুভাবে কাজে লাগাতে পারি। আইদার ডেল এইচ ইকোয়ালস টু ডেল ই দিয়ে এই ইকুয়েশনটা কাজে লাগতে পারে, অথবা কিউপি ইকোয়ালস টু কিউ ভি প্লাস ডেল্টা এন জি আর টি, এটাও কিন্তু কাজে লাগতে পারে। ডিপেন্ড করছে কী ধরনের কোশ্চেন আমাকে দেওয়া হচ্ছে। এটা একটু তাড়াতাড়ি করো, করে আমায় বলো দেখি কত আসছে অ্যান্সারটা। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলছি ক্লাস চলছে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই হয়ে গেছে। এত দেরি করলে হবে না, তাড়াতাড়ি একটু করতে হবে, না হলে তো অনেক সময় লেগে যাবে আমাদের। হয়েছে। অমৃক হয়েছে তোমার? স্যার করছি। ওকে ওকে, ঠিক আছে, করো। সারা হয়েছে? করছি। বাবা, কতক্ষণ ধরে করছো তোমরা এটা অঙ্ক?
-1229.4 KCL. -1 2 -29.4. মনে হচ্ছে ঠিক আছে, মনে হচ্ছে ঠিকঠাক আছে। আমি একটুখানি তুলি, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো, ক্যালকুলেশনটা সবার মিলেছে। এটা কিন্তু যেটা আসবে সেটা কিসে এসছে? কিলো ক্যালোরিতে। যদি আমরা ক্যালোরি করি তাহলে অনেকটা ডিজিট আসবে, বাট আসবে এটা কিন্তু কিলো ক্যালোরিতে। এইটা যদি কারো ভুল হয়, ব্যাস ওখানেই কিন্তু শেষ। কারণ আমাকে যে টার্মটা দিয়েছে, যে আমি জানি না তোমরা কী করেছো, বাট এটা কিন্তু দিয়েছে কিলো ক্যালোরিতে, বা ডেল্টা NGRT এটা কিন্তু বেরোবে আমার ক্যালোরিতে। ওই জন্য প্রথমে আমার এইটাকে ক্যালোরিতে, দেখো আমরা কনভার্ট করে নিয়েছি, এটা ক্যালোরিতে কনভার্ট করে নিয়েছি আমরা। আর ফাইনালি গিয়ে আমরা আবার কিলো ক্যালোরি ইউনিটে কনভার্ট করেছি। এইখানে এইটুকুই শুধুমাত্র এই অঙ্কটার মানে একটু ঘোরানো পার্ট আছে, বাকি কিছুই নেই। ডেল্টা এনজি এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সেটা হচ্ছে প্রোডাক্ট সাইডের টোটাল নাম্বার অফ মোলস মাইনাস রিঅ্যাক্ট্যান্ট সাইডের টোটাল নাম্বার অফ মোলস ফর গ্যাসিয়াস সাবস্টেন্সেস। যদি সেটা সলিড হয় বা লিকুইড হয় আমরা ইগনোর করব। তাহলে এখানে কী হবে? এটা হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 12, মানে আমার ডেল্টা এনজি যেটা আসবে সেটা আমার -2 চলে আসবে, ব্যাস। বাকি সবাই বুঝতে পেরেছো? রুদ্র আর অমৃক? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই নোটটা আমি দিয়ে দেবো। এই নোটের রিগার্ডিং যা যাবতীয় অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। এর সাথে আমরা অন্য একটা অঙ্ক দিচ্ছি, সেইটা এবারে করো। এই অঙ্কটা করবে 14 নম্বরটা। 14 নম্বরটা করো। আচ্ছা, বাকিগুলো আমি পুরো নোটটা প্রোভাইড করব এই কারণেই, কারণ সব অঙ্কগুলো এখানে আমার করানো তো সম্ভব হবে না। এবার অনেক অঙ্ক এখানে দেওয়া আছে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, এই জন্য এই পার্টিকুলার জিনিসটা আমি দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিস করার জন্য। এই রুদ্রদের রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত বেরোয়নি। আচ্ছা,
একটু কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তোমাদের কিন্তু স্পিডটা খুব কম। বলো বলো, শুনছি। ডেল্টা কি 176.69 হচ্ছে? 176, 176 আমার মনে হচ্ছে ভুল হয়েছে। 167। হ্যাঁ 167, রাইট, 167 আসবে, বাট এটা কিন্তু কিলো জুল যদি হয়, কারণ আমার যেটা বেরোবে সেটা কিন্তু জুলে, এই যে পার্টটা আসবে এটা কিন্তু জুলে বেরোবে, ওই জন্য আগে এই কিলো জুলটাকে আমায় কী করতে হবে, জুলে কনভার্ট করে নিতে হবে, ফাইনালি আবার আমরা কিলো জুলে পাবো সেটাকে। ক্লিয়ার তো অমরিক আর সারা, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ তাই বেরিয়েছে। একই বেরিয়েছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই নিশাত, বুঝতে পেরেছো? নিশাত বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, এই পার্টটা অলরেডি আমরা আগের দিন পড়েছি। আজকে এবারে যেটা নতুন একটু পার্ট শুরু করব সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1 মিনিট হোল্ড করবে, একটা কল এসছে। হ্যালো হ্যালো, हाँ कौन बोल रहे हैं? हाँ बाद में कॉल कीजिए, अभी मैं बिजी हूँ। कल 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 कॉल कीजिए। कल সকাল দিকে কল করুন, অসুবিধা নেই। ঠিক, হুম। আচ্ছা, আমরা যেটা প্রথম পড়বো সেটা হচ্ছে নর্মাল হিট ক্যাপাসিটি। দেখো হিট ক্যাপাসিটি জিনিসটা কি আগে এইটা বুঝতে হবে। হিট ক্যাপাসিটি মানে কি, আমি কতটা হিট পার্টিকুলার কোনো একটা সাবস্টেন্সকে দিচ্ছি, সে মনে করো তুমি যে কোনো একটা সাবস্টেন্স ভাবতে পারো, তোমার কাছে একটা লোহার রড আছে ধরে নাও, বাট আমি কতটা হিট ওই লোহার সাবস্টেন্সটাকে দিচ্ছি যাতে ওই সাবস্টেন্সটার টেম্পারেচারটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1 কেলভিন টেম্পারেচার বেড়ে যায়। মানে পার্টিকুলার তার টেম্পারেচারটা জাস্ট আমরা 1 ডিগ্রি বাড়াচ্ছি, তার জন্য যতটা হিটের রিকোয়ারমেন্ট সেটাই হয়ে যাচ্ছে আমাদের হিট ক্যাপাসিটি। তাহলে হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু আমরা কী লিখছি দেখো, হিট রিকোয়ার্ড ডিভাইডেড বাই রাইজ ইন টেম্পারেচার, কারণ আমার তো রাইজ ইন টেম্পারেচারটা আলটিমেটলি 1 ডিগ্রি দরকার। তাহলে সি, হিট ক্যাপাসিটিকে অ্যাকচুয়ালি আমরা কী দিয়ে লিখি, সি দিয়ে। তাহলে সি ইকুয়ালস টু আমরা কী লিখছি, ডিকিউ বাই ডিটি। এখানে আমরা ডিকিউ নিঃসন্দেহে লিখেছি, কিন্তু তার মানে ডেল্টা কিউ লিখে দেবো সেটা কিন্তু করব না। ডিকিউ লেখা মানে এর যে ডেরিভেশন টার্মটা আসবে তারপরে, ইন্টিগ্রেশন যে টার্মটা আসবে সেটা কিন্তু আমরা লিখবো কিউ, তখন কিন্তু ডেল্টা কিউ লিখতে যাব না, কারণ আমরা বলেছিলাম কিউ এর রেসপেক্টে আমরা ডেল্টা অথবা ডব্লিউর রেসপেক্টে ডেল্টা, এটা জেনারেলি আমরা লিখি না, কারণ এগুলো হচ্ছে আমাদের পাথ ফাংশন। কিন্তু ডি কিউ আমরা লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে সি ইকুয়ালস টু আমার কী আসছে, ডি কিউ বাই ডিটি। ইউনিট যদি বলি তাহলে কী আসবে দেখো, হিট ক্যাপাসিটি, সিম্পল লজিক ইউনিটটাই, কারণ এইটা হিটের ইউনিট মানে এটা কি আসতে পারে, জুল। টেম্পারেচারের ইউনিট আসতে পারে মনে করো কেলভিন, তাহলে আসতে পারে কি জুল বাই জুল পার কেলভিন আসতে পারে, ক্যালোরি পার কেলভিন আসতে পারে, এই ধরনের বিভিন্ন রকম আমার ইউনিট আসতে পারে। এবার যদি তুমি সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে নাও, ডিগ্রি সেন্টিগ্রেডেও আসতে পারে। হিট ক্যাপাসিটি আমরা অলরেডি দেখবে যখন এক্সটেন্সিভ প্রপার্টি অথবা ইন্টেন্সিভ প্রপার্টি পড়েছিলাম তখন এটা দেখেছি, এটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যেই পড়ে। এবার ব্যাপারটা হচ্ছে হিট ক্যাপাসিটি আমরা তাহলে জেনে গেলাম, যে মনে করো তোমার কাছে একটা সিম্পল ধরো আমার কড়া আছে, লোহার কড়া যে রান্না করা হয়, আমি কতটা হিট ওকে দেবো যাতে ওই কড়াটার টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যায়, সেটাই হয়ে গেল তার মানে আমার হিট ক্যাপাসিটি। কিন্তু এবারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। এখন আমার কাছে মনে করো একটা আয়রনের পুরো জিনিস আছে, বাট সেখানে কত মোল আছে দ্যাটস ডিপেন্ড করছে আমার টোটাল ওয়েটটা কত ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট। তাহলে এইখান থেকে এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটি তাহলে কী হবে, টোটাল যে হিট ক্যাপাসিটি হলো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য সাবস্টেন্স, তাহলে সেটাই হয়ে যাবে মোলার হিট ক্যাপাসিটি। এখন হিট ক্যাপাসিটিকে যেহেতু আমরা সি দিয়ে এক্সপ্রেস করেছি, তাহলে মোলার হিট ক্যাপাসিটিকে কী দিয়ে এক্সপ্রেস করবো, সি, সাবস্ক্রিপ্টে জাস্ট এম লিখে দেবো, তাহলেই হবে মোলার। এবং এটা কিন্তু মোলার ভলিউম হোক, মোলার হিট ক্যাপাসিটি হোক, বা গিবস এনার্জি পার মোল হোক, বা মোলার এনথ্যালপি হোক, সবেতেই দেখবে সাবস্ক্রিপ্টে আমরা এম ইউজ করে দিই। সাবস্ক্রিপ্টে এম ইউজ করা মানেই হচ্ছে সেটা পার মোল অথবা মোলার বোঝানো।
তাহলে হিট ক্যাপাসিটি পার মোল অথবা মোলার হিট ক্যাপাসিটি মানে কি, যে আমরা সেই পার্টিকুলার সাবস্টেন্সটা টেম্পারেচারটা 1 ডিগ্রি বাড়ানোর জন্য আলটিমেটলি হিটটা দিচ্ছি, কিন্তু এখন সাবস্টেন্সের অ্যামাউন্টটা কী হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে 1 মোল। কারণ আমরা এখন যেটা বার করছি সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি পার মোল অফ সাবস্টেন্স, মানে 1 মোল সাবস্টেন্সের টোটাল টেম্পারেচারটাকে আমি 1 ডিগ্রি বাড়ানোর জন্য যতটা আমরা হিট এখানে প্রদান করছি বা দিচ্ছি সেটাই হয়ে গেল তাহলে আমার মোলার হিট ক্যাপাসিটি। তাহলে হিট ক্যাপাসিটির সাথে মোলার হিট ক্যাপাসিটির ডিফারেন্সটা কি, হিট ক্যাপাসিটি ওখানে কিন্তু কোনো পার্টিকুলার অ্যামাউন্টের ডিপেন্ডেন্স নেই, সেটা 1 গ্রাম হতে পারে, 10 গ্রাম হতে পারে, 1000 গ্রাম হতে পারে, 100 গ্রাম হতে পারে, যা ইচ্ছা হোক, আমার আলটিমেটলি টোটাল সাবস্টেন্সের টেম্পারেচারটা আমি 1 ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে হয়ে গেল সেটা হিট ক্যাপাসিটি। কিন্তু মোলার হিট ক্যাপাসিটি খুব সুন্দর জিনিস, সেটা কি, এরকম নয় যে এখানে আমাদের মাস ডিপেন্ডেন্ট নয়, এটা কিন্তু মাস ডিপেন্ডেন্ট, সেখানে 100 গ্রাম না 1000 গ্রাম সেটা ডিপেন্ড করছে তার মলিকুলার ওয়েটের ওপরে। 1 মিনিট। তাহলে এখান থেকে তাহলে আমরা যেটা বুঝতে পারবো সেটা কি, সেটা হচ্ছে ওই পার্টিকুলার 1 মোল সাবস্টেন্সের টেম্পারেচারটা যদি আমার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা মনে করো 1 কেলভিন বাড়াতে হয়, তার জন্য যতটা আমরা হিট এখানে দিচ্ছি সেটা হয়ে যাবে আমাদের মোলার হিট ক্যাপাসিটি। এবারে মোলার হিট ক্যাপাসিটি তাহলে কীভাবে বার করছি, সিম্পল হচ্ছে হিট ক্যাপাসিটি বাই মোল অফ সাবস্টেন্স, তার মানে এখানে কি সি বাই হয়ে গেল এন। তাহলে তোমরাও এখান থেকে দেখো ইউনিটটা ইজিলি বার করতে পারবে, কেন, কারণ হিট ক্যাপাসিটি ইউনিট অলরেডি আমরা জানি, যেরকম জুল পার কেলভিন হতে পারে, ক্যালোরি পার কেলভিন হতে পারে, যদি ডিগ্রি সেন্টিগ্রেডে করো তাহলে জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো হতে পারে। শুধু মোলার হিট ক্যাপাসিটিতে কী যোগ হবে, পার মোলটা যোগ হয়ে যাবে, মানে মোল ইনভার্স যোগ হয়ে যাবে। তাহলে যা মনে করো হিট ক্যাপাসিটি ইউনিট ছিল দেখো সেটাই থাকবে, শুধু ওর সাথে কী হবে, যোগটা হবে মোল ইনভার্স, আর কিচ্ছু হবে না। এবার মোলার হিট ক্যাপাসিটি দেখো কী হয়ে যাবে, একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। কেন, কারণ দেখো আলটিমেটলি আমি এক্সটেন্সিভ প্রপার্টিকে একটা এক্সটেন্সিভ প্রপার্টি দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে কী হয়ে যাবে, সেটা ইন্টেন্সিভ প্রপার্টি। কারণ দুটো ইন্টেন্সিভ প্রপার্টির রেশিও যেরকম হয় এক্সটেন্সিভ, একই রকমভাবে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও কিন্তু হয়ে যাবে এখন ইন্টেন্সিভ, সেই জন্য মোলার হিট ক্যাপাসিটি হয়ে যাবে আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে সি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সিএম বাই মলিকুলার ওয়েট, যেহেতু সিএমটা কী হয়েছে সি বাই এন, তাহলে সি ইকুয়ালস টু কী আসবে, সিএম ইন্টু এন আসবে, দেখো এইটা আসতে পারে। আবার দেখো সি ইকুয়ালস টু এখানে আমার কি আসতে পারে, এটা হচ্ছে আমার নাম্বার অফ মোলস, তাহলে সি ইকুয়ালস টু কী আসছে, বা হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু আমরা কী পাবো, মোলার হিট ক্যাপাসিটি ইন্টু নাম্বার অফ মোলস, অথবা আমরা এই রিলেশনটাকেও টানতে পারি, দেখো যে হিট ক্যাপাসিটি মানে সি ইকুয়ালস টু সিএম বাই হচ্ছে মলিকিউলার ওয়েট, আমরা এই রিলেশনটাকেও টানতে পারি। দেখো বোঝা গেছে এই অবধি? এই সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। তাহলে আমাদের দুটো রিলেশন, সি ইকুয়ালস টু কী হতে পারে, আমার সিএম ইন্টু নাম্বার অফ মোলস এটাও হতে পারে, আবার সি ইকুয়াল টু কিন্তু হতে পারে সিএম বাই মলিকুলার ওয়েট, এটাও হতে পারে। ক্লিয়ার? এই অবধি সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। ব্যাস। আচ্ছা এইটা অ্যাকচুয়ালি এখানে লেখাটা উচিত হয়নি, আমি ভুল করে না এখানে লিখে ফেলেছি। এইটা আপাতত লিখো না কেউ, এইটা আপাতত কেউ লিখো না, আমি বলবো কখন লিখতে হবে, আপাতত লিখো না, একটুখানি অসুবিধা আছে এটাতে, এটা আপাতত লিখো না, একটু আমি ভুল জায়গায় লিখেছি, এটা অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত ছিল। যাই হোক, আমি বললে তারপরে লিখবে। এবারে আমরা দেখবো সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে দেখবে আমরা অনেক সময় যেটা লিখেছি সেটা হচ্ছে স্মল সি দিয়ে। এইটা একটু বুঝতে অনেকের অসুবিধা হয় যে ক্যাপিটাল সি স্মল সি, ওই জন্যে আমরা অনেক সময় মানে এইটাকে যখন লিখি অনেক সময় সি সাবস্ক্রিপ্টে তুমি এসও দিতে পারো, ঠিক আছে? মানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যখন আমরা লিখছি তখন কিন্তু আমরা সাবস্ক্রিপ্টে যদি আমরা এস দিই তাহলেও হয়ে যাবে। মানে অনেক সময় কী হয়, অ্যাকচুয়ালি ক্যাপিটাল সি আর স্মল সি এইটা বোঝাতে তো অসুবিধা হয়, ওই জন্য অনেক সময় আমরা কী করি, সি এর সাবস্ক্রিপ্টে আমরা এস দিয়ে দিলাম, এইটা বোঝানোর জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি তাহলে কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে একই জিনিস, আমি কতটা হিট প্রদান করছি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য, কিন্তু এখানে স্পেসিফিক বলেছে মানে হচ্ছে স্পেসিফিক্যালি 1 গ্রাম অফ সাবস্টেন্সের জন্য। তাহলে এটা ছিল মোলের ওপরে, তাহলে 1 মোলের জন্যে, আর স্পেসিফিক হিটটা তাহলে কী হয়ে যাবে 1 গ্রামের জন্যে, জাস্ট মানে এটা গ্রাম ডিপেন্ডেন্ট। তাহলে 1 গ্রামের জন্যে যদি হয় তাহলে তার জন্যে ফর্মুলাটা কী আসবে,
দেখো ফর্মুলাটা আমার চলে আসবে এইটা, যেটা বলছিলাম যে এখন লিখো না, এইবারে লিখবে। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ফর্মুলাটা কী হলো তাহলে? সি বা স্মল সি ইকুয়াল টু কী হয়ে যাবে? মোলার হিট ক্যাপাসিটি ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। তাহলেই তো হয়ে যাবে, কারণ এক মোলের জন্য যে হিট ক্যাপাসিটি সেটা তো আমার মোলার হিট ক্যাপাসিটি, তাকেই যদি আমি মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করে দিই তার মানে 1 গ্রামের জন্য আমি পেয়েছিলাম। কারণ 1 মোলেই তো আলটিমেটলি মলিকুলার ওয়েট অফ গ্রাম, তাই না? মানে মনে করো কারোর মলিকুলার ওয়েট যদি 36 হয়, যেরকম অক্সিজেনের মলিকুলার ওয়েট 36, তাহলে 36 গ্রামের জন্য আমার যে হিট ক্যাপাসিটি বেরোবে সেটা হবে আমার মোলার হিট ক্যাপাসিটি। তাকে যদি আমি মলিকুলার ওয়েট দিয়েই ভাগ করে দিই তাহলে পার গ্রামে আমি পেয়ে গেলাম। তাহলে আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা কি করে পাবো? এটা পাবো সিম্পল মোলার হিট ক্যাপাসিটি ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। দেখো ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই একই রকমভাবে দেখো এইখানেও তোমরা এইটা আশা করি বার করতে পারবে, এটাতেও তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। দেখো এখানে কি আসবে? মোলার হিট ক্যাপাসিটি ডিভাইডেড বাই চলে আসছে মলিকুলার ওয়েট। এখন মোলার হিট ক্যাপাসিটি এর ইউনিট কী ছিল? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা ছিল। ডিভাইডেড বাই মলিকুলার ওয়েটের ইউনিট কী হবে? গ্রাম, মোল ইনভার্স মানে গ্রাম পার মোল। তাহলে মোল ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে আমার? জুল, কেলভিন ইনভার্স, গ্রাম ইনভার্স। দেখো এটাই এসছে, জুল কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স, অথবা ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স, অথবা জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অথবা ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে এটা হয়ে গেল আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তিনটে তাহলে টোটাল দেখো হিট ক্যাপাসিটি হলো। একটা হচ্ছে নর্মাল, সেটা কিন্তু আমার ওয়েট বা মাস ডিপেন্ডেন্ট নয়, মানে টোটাল সাবস্টেন্সের টেম্পারেচারটা আমি 1 ডিগ্রি বাড়াচ্ছি তার জন্য যতটা হিট লাগছে। এবারে মোলার, তাহলে 1 মোল সাবস্টেন্সের টেম্পারেচার আমি 1 ডিগ্রি বাড়াচ্ছি তার জন্য মোলার হিট ক্যাপাসিটি। এবার আসছে স্পেসিফিক, তাহলে 1 গ্রাম সাবস্টেন্সের টেম্পারেচার আমি 1 ডিগ্রি বাড়াচ্ছি তার জন্য যতটা হিট দিতে হবে সেটা হয়ে গেল আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে তিনটের ইকুয়েশন কী আসবে? নর্মাল হিট ক্যাপাসিটি হচ্ছে হিট বাই টেম্পারেচার হয়ে গেল। মোলার হিট ক্যাপাসিটি ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সাবস্টেন্স হয়ে গেল। আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি তাহলে কি? মোলার হিট ক্যাপাসিটি ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। ব্যাস কমপ্লিট। এইবারে এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি আমি বলেছিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একদম প্রথমেই বলেছি, দেখো এই যে এইখানে নোট করে দিয়েছিলাম যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি দিয়েই কোশ্চেন আসে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি নর্মালি হচ্ছে ইন্টেন্সিভ, শুধুমাত্র হিট ক্যাপাসিটিটা এক্সটেন্সিভ, বাকি দুটোই হচ্ছে আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি। এবারে কেন এটা ইম্পর্টেন্ট আসে? কারণ এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার হতে পারে, আবার অ্যাট কনস্ট্যান্ট হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার হতে পারে, অথবা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হতে পারে। ওর বাবা আবার কে ফোন করেছে? হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার হতে পারে, আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হতে পারে। এবার দেখো অলরেডি তো হিট ক্যাপাসিটির আমরা ইকুয়েশনটা পেয়েছি, এটা হচ্ছে সি ইকুয়ালস টু কী ছিল? ডিকিউ ডিটি, এটা তো আমার ছিল। তাহলে এখন যদি আমি সিপি লিখি, তাহলে সিপি ইকুয়ালস টু আমার কী আসছে দেখো? সিপি ইকুয়ালস টু আমার কী চলে আসছে দেখো? ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আবার এইটা তো আমরা জানি যে ডেল্টা এইচ ইকুয়ালস টুই হচ্ছে আমার ডিকিউ অ্যাট পি, এটা তো অলরেডি আমরা জেনে গেছি, তাই না? বা এটা ডেল্টা এইচ লিখবো না, এটা তাহলে এখন ডিএইচ লিখে দেবো, কারণ এইটা আমরা জানি যে ডেল্টা এইচ ইকুয়ালস টু হচ্ছে কিউপি। তাহলে অতএব কী লিখতে পারি? যে ডিএইচ ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। দেখো এটা লিখতে পারি। তার মানে দেখো এই ডিকিউ ডিটি পি মানেই হচ্ছে দেখো ডিএইচ ডিটি হয়ে গেল। এই জন্যে হচ্ছে এটা এতটা বেশি ইম্পর্টেন্ট। আবার দেখো যেখানে আমি সিভি লিখেছি, মানে কি? হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম মানে কি লিখতে পারি? ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আবার দেখো এটা তো আমরা জানি যে ডেল্টা ই ইকুয়ালস টু হচ্ছে কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অতএব ডিই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা লিখতে পারি। তাহলে দেখো আমার সিভি ইকুয়ালস টু হতে পারে কি? ডিই ডিটি। তাহলে সিপি হচ্ছে আমার ডিএইচ ডিটি, আর সিভি হয়ে যাচ্ছে আমার ডিই ডিটি। কেন? কারণ হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মানেই হচ্ছে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানেই হচ্ছে আমার ডেল্টা এইচ মানে এনথালপি চেঞ্জ। আবার হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম মানেই হচ্ছে আমার ডেল্টা ই মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ওই জন্য সিপি ইকুয়ালস টু আমার হয়ে যাবে ডিএইচ ডিটি, আর সিভি ইকুয়ালস টু তাহলে আমার কী হয়ে যাবে? ডিই ডিটি। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ফুল ডিফারেন্সিয়েশনটা করে দিই, তাহলে দেখো এখান থেকে আমার কি চলে আসবে? ডেল্টা এইচ
ইকুয়ালস টু তার মানে আমার সিপি ইন্টু ডিটি, যদি আমি ফুল ডিফারেন্সিয়েশন এখন করে দিই, তাই না? আর এইখানে তাহলে আমার কি চলে আসবে দেখো, ডেল্টা ই ইকুয়ালস টু আমার চলে আসবে সিভি ইন্টু ডিটি। দেখো বুঝতে পেরেছো কি এটা? ডেল্টা এইচ ইকুয়ালস টু তাহলে আমার চলে আসবে সিপি ইন্টু ডিটি, আর ডেল্টা ই ইকুয়ালস টু আমার চলে আসবে কি সিভি ইন্টু ডিটি। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার প্রত্যেকটা আমি টাইম দেবো নোট ডাউন করার জন্য, এবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখবে। দেখো এইটা আমি লিখেছি যেটা আমরা পেয়েছি, এই দুটো ক্লিয়ার হয়েছে। সিপি মানে কি হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সিভি মানে হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এটা হয়ে গেছে। এইবার দেখো, এইবারে মোলার হিট ক্যাপাসিটির সাথে হিট ক্যাপাসিটির কী রিলেশন ছিল, এই যে সি ইকুয়ালস টু ছিল আমার কি সিএম ইন্টু এন। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, সিপি ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু সিপিএম, এটা লিখতে পারি। আবার দেখো সিভি ইকুয়ালস টু কি লিখতে পারি, এন ইন্টু সিভিএম, মানে মোলার হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট ভলিউম। আর সিপিএম মানে কি মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। দেখো বোঝা গেছে জিনিসটা? তাহলে সিপি ইকুয়ালস টু কী লিখবো, এন ইন্টু সিপিএম, আর সিভি ইকুয়ালস টু কী লিখতে পারি তাহলে এন ইন্টু দেখো সিভিএম। দেখো এবারে এইটা বুঝতে পেরেছো কিনা। ফর এন মোলস কী লিখেছে তাহলে, ডেল্টা এইচ ইকুয়ালস টু তাহলে কী হবে, সিপিটা হচ্ছে হিট ক্যাপাসিটি, তাহলে হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু কী হবে, নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি। তো জ্বালিয়ে খাচ্ছে এরা। হ্যালো, তাহলে মোল নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি, কিন্তু এখন যেহেতু সিপি বলেছি মানে কনস্ট্যান্ট প্রেশার, তাহলে নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেশারটা হলো। আবার দেখো এইখানে কি আছে, সিভি ইন্টু ডিটি, সিভিটা কী ছিল হিট ক্যাপাসিটি, তাহলে এটাকে যদি পার মোল বার করতে চাই তাহলে কী হবে, এন ইন্টু সিভিএম, মানে মোলার হিট ক্যাপাসিটি মোলার হিট ক্যাপাসিটি টু অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইন্টু নাম্বার অফ মোলস। এবার দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এই এটা সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবার দেখো এইটাকে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে কনভার্ট করে দিচ্ছি। তাহলে ফর এম গ্রাম যদি আমরা করে দিই তাহলে কি হয়ে যাবে, এক মোলের জন্যে মানে এক মোল আছে, তাহলে সেটাকে আমরা কি করব, কত গ্রাম আছে সেটা দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু কী আসবে, এম ইন্টু সিপিডিটি, কারণ এইখানে স্মল সিপি দিয়েছি, কিন্তু দেখো এটা স্মল সিপি মানে কি, এটা কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে পার গ্রামের জন্য। তাহলে ডেল্টা এইচটা কী হবে, টোটাল নাম্বার অফ গ্রাম ইন্টু পার গ্রাম হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইন্টু ডিটি। আর এখানে স্মল সিভি আছে মানে কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তার মানে 1 গ্রামের জন্য হিট ক্যাপাসিটি। তাহলে ডেল্টা ইজ ইকুয়ালস টু কী হবে, টোটাল নাম্বার অফ গ্রামস মানে এম ইন্টু হিট ক্যাপাসিটি পার গ্রাম ইন্টু ডিটি। তাহলে এখানে এবার ডিপেন্ড করছে কি তোমাকে কী ধরনের ডেটা দেওয়া আছে। যদি শুধু হিট ক্যাপাসিটি দেওয়া থাকে তাহলে সিম্পল আমার ফার্স্ট ইকুয়েশন চলে আসবে, সিপি ইন্টু ডিটি হয়ে গেল, অথবা সিভি ইন্টু ডিটি, ডিপেন্ড করছে কনস্ট্যান্ট প্রেশারে দেওয়া আছে না কনস্ট্যান্ট ভলিউম দিয়ে দিয়েছে, কমপ্লিট। তোমায় যদি দেওয়া থাকে পার মোল মানে হিট ক্যাপাসিটি পার মোল, সেটা কনস্ট্যান্ট প্রেশারে হতে পারে অথবা কনস্ট্যান্ট ভলিউমে হতে পারে। যদি পার মোল দেওয়া থাকে তাহলে কী হবে, নাম্বার অফ মোলস ইন্টু পার মোল হিট ক্যাপাসিটি। আমাকে এই ইকুয়েশান দুটোকে ইউজ করতে হবে তখন, এইটা অথবা এইটা, ডিপেন্ড করছে কি হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দেওয়া আছে না হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার দেওয়া আছে। এবার ডিপেন্ড করছে কি যদি তোমাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া থাকে, বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, কেন কারণ এখানেই স্টুডেন্টটা গুলিয়ে ফেলে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি হয় সেটা পার গ্রাম দেওয়া আছে, তাহলে সেখানে কি গুণ করতে হবে, কত গ্রামের জন্য তোমায় বার করতে দিয়েছে, তাহলে কত গ্রাম ইন্টু পার গ্রাম হিট ক্যাপাসিটি। তাহলে তখন আমায় আইদার এই ইকুয়েশনটা ইউজ করতে হবে অথবা এটা, ডিপেন্ড করছে যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার দেওয়া আছে নাকি স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দেওয়া আছে। দেখো এই অবধি বোঝা গেছে? পুরো হিট ক্যাপাসিটির পার্টটা দেখো আগে বুঝতে পেরেছো কিনা, সবাই বুঝতে পেরেছো এই অবধি হিট ক্যাপাসিটি? হ্যাঁ ঠিক আছে, এইবার বলো ওপর থেকে কি কেউ নোট ডাউন করেছো এখনো, নাকি একদম ওপর থেকেই আমি দেখাবো? হিট ক্যাপাসিটি একটু বলো, হিট ক্যাপাসিটি কার নোট ডাউন করার হয়নি?
হেডিং আশা করি সবার নোট ডাউন হয়েছে, হিট ক্যাপাসিটি সবার নোট ডাউন করা হয়েছে, আমি নামাচ্ছি তাহলে। হ্যাঁ মোলার হিট ক্যাপাসিটি সবার নোট ডাউন করা হয়েছে, যদি কেউ নোট ডাউন না করে থাকো তাহলে সে বলবে, তার জন্যে আমি মানে এটা রাখবো। যদি না নোট ডাউন সবাই করে থাকো তাহলে আমি নামিয়ে দেবো এটা। আশা করি হয়ে গেছে তাহলে। আচ্ছা, এইবার হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইকুয়েশনটা কিন্তু আমি ভুল করে ওপরে লিখে ফেলেছিলাম, তাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু এইটা, ঠিক আছে, ইকুয়েশনটা কিন্তু এইটা। স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু কী হবে, মোলার হিট ক্যাপাসিটি ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। স্পেসিফিক হিট ক্যাপাসিটি আশা করি সবার নোট ডাউন হয়েছে, আমি নামাচ্ছি আপাতত। লাস্ট যে পার্টটা আমি বলেছি এইটা খুব ইম্পর্টেন্ট ফর ম্যাথামেটিক্যাল পারপাস, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের জন্যে। কারণ আমাকে যদি হিট ক্যাপাসিটি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হলে ডেল এইচের থ্রুতে রিলেশন বার করব, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হলে আমি ডেল ই থ্রুতে রিলেশন বার করব। কিন্তু এবার ডিপেন্ড করছে কি, যদি আমার শুধু হিট ক্যাপাসিটি দিয়ে দেয় তাহলে সিপি আর সিভি আসবে। মোলার হিট ক্যাপাসিটি মানে সিপিএম বা সিভিএম, তার মানে তার সাথে আমার নাম্বার অফ মোলস গুণ হবে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি, পার গ্রাম, তাহলে তার সাথে কী হবে, কত গ্রাম অ্যাকচুয়ালি সাবস্টেন্সটা আছে সেটাকে আমি গুণ করে দেবো, মানে মাসটা গুণ করবো এম দিয়ে। ব্যাস, এই তিনটে ইকুয়েশন আমার কোথায় কাজে লাগবে, পার্টিকুলার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনে। এবং এর ইউনিটটাও কিন্তু ডিফারেন্ট হবে, এবং ইউনিটগুলো আমরা কী করে পাবো অলরেডি সেটা আমি তোমাদের বলেছি অ্যাজ পার দ্য ইকুয়েশন। যেটা মোটা হচ্ছে প্রথমটা জুল পার কেলভিন, তারপরটা হবে জুল পার কেলভিন পার মোল, আর পরেরটা হয়ে যাবে জুল পার কেলভিন পার গ্রাম, কারণ ওটা 1 গ্রামের জন্য আমরা বার করছি। এই অবধি আশা করি সবার কমপ্লিট হয়েছে। আমি তাহলে চেঞ্জ করছি, স্লাইড চেঞ্জ করছি একটু। এখন দাঁড়িয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, চলো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে সিপি আর সিভির মধ্যে রিলেশন। এটা প্রায় বোর্ডে মানে প্রচুরবার পড়ে এই প্রশ্নটা, সিপি আর বাবা সিপি আর সিভির মধ্যে রিলেশন। আচ্ছা দেখো, এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি, এটা কি, এটা আমাদের নর্মাল থার্মোডাইনামিক একটা ইকুয়েশন, এটা তো অলরেডি আমরা আগেও পড়েছি যে এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি। আবার ফর আইডিয়াল গ্যাস দেখো আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি, কিন্তু আমরা কি বার করছি, এটা ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, এটা 1 মোলের জন্য আমরা বার করছি। যদি 1 মোলের জন্য আমরা বার করি তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটির জায়গায় আমি কী করে দিয়েছি, এটা পিভি ইকুয়ালস টু আরটি, তাহলে এইচ ইকুয়ালস টু কী চলে আসবে, ই প্লাস আরটি। কিন্তু যদি আমি এন মোলের জন্য করি তাহলে কিন্তু হবে এটা এনআরটি, তাই ওটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, যেখানে আমি এইচ ইকুয়ালস টু ই প্লাস আরটি করেছি, এখানে জাস্ট আমি উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, তাহলে কী হবে, ডিএইচ ডিটি ইকুয়ালস টু হয়ে যাবে কি ডিই ডিটি হয়ে যাবে, প্লাস কী হবে, প্লাস আর হবে একটা, তাই না, প্লাস আর হবে, কারণ আমার ডি মানে ওপরটা কী হবে, ডিটি বাই ডিটি। আর একটা তোমরা এটা ভাবতে পারো যে টি ইন্টু ডিআর তো হতে পারতো, কিন্তু আরটা তো আমার কনস্ট্যান্ট, এই জন্য ডিআরের ভ্যালুটা কী হবে, 0 হবে, তাই এই টার্মটা কিন্তু আমার থাকবে না, তাহলে শুধুমাত্র আর হিসাবে আমার পড়ে থাকবে। এবার জিনিসটা বোঝার চেষ্টা করো, এই যে ডিএইচ ডিটি আমরা পেয়েছিলাম, এই ডিএইচ ডিটি মানে কি, এটাই তো সিপি। আবার এই যে ডিইডিটি পেয়েছি, এটা মানেই তো আবার সিভি, তাহলে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর হয়ে গেল না। আচ্ছা, এইখানে একটুখানি আমি এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিই। কেন এটা চেঞ্জ করে দিই, অ্যাকচুয়ালি এই জিনিসটা যেটা হয় বা যে জিনিসটা আমি লিখি সেটা হচ্ছে, এটা তো ফর 1 মোল এটা বার করেছি আমরা, এটা কি করেছি, এটা করেছি আমরা ফর 1 মোল। এই ফর 1 মোল যখন আমরা করি তখন আমি যেটা লিখি সেটা হচ্ছে সিপি বার ইকুয়ালস টু হচ্ছে সিভি বার, এখানে একটা জিনিস ভুল লিখে ফেলেছি, হ্যাঁ দাঁড়াও, ও না ঠিকই আছে, ঠিক আছে, সিপি মাইনাস সিভি করে দিই, ইকুয়াল সাইন দিয়ে দিই, তাহলে এটা সুবিধা হবে, এটা এটা হয়ে গেল। তাহলে এখান থেকে যখন আমরা ইকুয়েশনটা আমি লেখাই সেটা হচ্ছে সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু আর, কেন, কারণ এটা হচ্ছে 1 মোলের জন্য, ওই জন্য আমরা বার সাইনটা দিয়ে দিই, এটা বোঝানোর জন্য যেটা 1 মোলের জন্য। আর জেনারেল তাহলে কী হবে,
জেনারেলটা কী হবে? জেনারেলটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের এনআর। মানে যদি আমরা নর্মাল হিট ক্যাপাসিটি বার করি তাহলে এটা হয়ে যাবে। আর তা না হলে তোমরা সিপি বার না লিখে এটাও লিখতে পারো। দেখো 1 মোল যেহেতু বলেছে, এটা মনে করো তো 1 মোল বলেছে, তাহলে তোমরা কিন্তু চাইলে দেখো এটাও লিখতে পারো সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু, তার মানে আমার আর। কেন? কারণ এটা তো 1 মোলের জন্য বলেছে, তার মানে আমার মোলার চলে আসছে জিনিসটা। তাহলে মোলার এলে আমি কি লিখতে পারি? সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। এবার তুমি এর সাথে এনটা গুণ করে দাও না। এনটা যদি গুণ করে দাও তাহলে কি আসবে? এন ইন্টু সিপিএম মাইনাস এন ইন্টু সিভিএম ইকুয়ালস টু এন আর। মানে সেটাই হয়ে যাবে। তাহলে জেনারেল ইকুয়েশনটা হবে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এন আর। দেখো এইটা কি বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটার নামই হচ্ছে আমাদের মেয়ার্স ফর্মুলা। মেয়ার্স ফর্মুলার জায়গায় তাহলে আমরা এখানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আরটা লিখবো না, আমরা কি লিখবো? এই দুটো লিখবো, এটাকে লিখবো আর আমরা লিখবো এইটা ইন জেনারেলটা। মেয়ার্স ফর্মুলাই লিখবো, কিন্তু সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আরটা লিখবো না, লিখবো কি? সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর লিখবো। কেন? কারণ এটা হচ্ছে 1 মোলের জন্য বার করেছি, তাহলে পার মোল হয়ে গেল ওটা। আর ইন জেনারেল যদি হয় তাহলে তুমি দুদিকেই এনটা গুণ করে দাও, মানে এন ইন্টু সিপিএম মাইনাস এন ইন্টু সিভিএম ইকুয়ালস টু আমার চলে আসবে তাহলে এন আর। তার মানে কি? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এন আর। এটা হচ্ছে ইন জেনারেল। তাই সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর এটা লেখা উচিত নয়, লেখা উচিত সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এন আর। তাহলে এটা হয়ে গেল আমাদের মেয়ার্স ফর্মুলা। দেখো এটা বোঝা গেছে এই অবধি? এটা কি বোঝা গেছে? yes, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। সেকেন্ড একটা বলা হয় সেটা হচ্ছে সিপি বাই সিভি, এটাকে বলা হয় গামা, গামাটাকে বলা হয় পয়জনস রেশিও। এটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসের জন্য অ্যাকচুয়ালি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে। আর অনেক সময় কি হয়, গামা মনে করো তোমায় বলে দিল, তাহলে সিপি আর সিভির মধ্যে তুমি রিলেশন পাবে, অথবা সিপি আর সিভি বলে দিল, তাহলে তুমি গামা ইকুয়ালস টু কি এই রিলেশনটা পাবে। এখান থেকে আমরা জাস্ট গামাটাকে বুঝতে পারি। তাহলে সিপি বাই সিভি এই যে রেশিওটা, এটাকে বলা হয় পয়জনস রেশিও। এইটাকে লিখে রাখবে, কারণ এটা কিন্তু আমাদের বিভিন্ন ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় কী হয়, জাস্ট পয়জনস রেশিওটা বলে দেবে, আর মনে করো সিপি বা সিভি একটা যদি বেরোচ্ছে, তুমি তাহলে অন্যটাও বার করতে পারবে। এই জন্যে অ্যাকচুয়ালি গামাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা কি করব, বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল যখন এক্সপ্রেশন করব তখন কাজে লাগবে। এই অবধি সবাই কাজ নোট ডাউন হয়ে গেলে একটু বলো। পয়জনস রেশিও অবধি সবার যদি নোট ডাউন হয়ে যায় তাহলে বলবে, আমরা পরের পার্টটা এগোবো। এই যে পরের পার্টটা হচ্ছে, এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেসের মধ্যে ডিফারেন্সটা। এই অবধি হয়ে গেছে, তাহলে চেঞ্জ করি এবারে। চেঞ্জ করলাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে জায়গাটায় আমরা ঢুকবো সেটা হচ্ছে ওয়ার্ক ডান। একটা হচ্ছে আমাদের পিভি ওয়ার্ক, আর একটাকে বলছি আমরা কি নন পিভি ওয়ার্ক। নন পিভি ওয়ার্ক নিয়ে আমাদের অতটা বেশি কনসিডারেশন নেই। কেন? কারণ এখানে চেঞ্জ ইন ভলিউমটা তো আমরা বুঝতে পারছি না, তাই এটা নিয়ে আমাদের অতটা বেশি মাথা ব্যথা নেই। আমরা যেটা এখানে পড়বো সেটা হচ্ছে পিভি ওয়ার্ক। পিভি ওয়ার্কের মধ্যে একটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল আর একটা হচ্ছে আমাদের রিভার্সিবল। ইরিভার্সিবল কোথায় হয়? যখন আমার ওপেন সিস্টেম থাকে। আর ওপেন সিস্টেম যদি হয় তাহলে যে পি এক্সটার্নাল যেটা হবে সেটা কি হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট। এই জন্যে দেখবে যে যখন আমরা ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা যখন ইকুয়েশন করেছিলাম, ডব্লুর ইকুয়েশন করেছি, সেটা হয়ে গেছে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। কেন? কারণ আমরা জানি তো পি এক্সটার্নালটা এখানে কনস্ট্যান্ট, শুধুমাত্র যে ভলিউমের চেঞ্জটা হবে সেটা ক্যালকুলেট করলেই আমার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল এটা। কিন্তু রিভার্সিবল কখন হয়? ক্লোজড কন্ডিশনে। আর ক্লোজড কন্ডিশনে যদি হয় তাহলে সেখানে কিন্তু যে পিটা হবে এইটা কিন্তু আমার ভেরিয়েবল হয়ে যাবে। আর এইটা ভেরিয়েবল হয়ে যাওয়ার কারণেই দেখো ডব্লুর যে ইকুয়েশনটা এটা কিন্তু আমরা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি এটা কিন্তু আর আমরা করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ এখন প্রেশারটা ভেরিয়েবল হয়ে গেছে। তাহলে আমরা ভেরিয়েবল পার্টটাকে এখন আমায় লিখতে হবে। ওই জন্য ডব্লু ইকুয়ালস টু আমার কী চলে আসছে? মাইনাস পিডিভি আমি লিখবো, অসুবিধা নেই, কারণ এখানে ডেল্টা ভি লিখছি না, পিডিভি লিখছি। এবং ইন্টিগ্রেশন তাহলে কি আসছে? ভলিউমের চেঞ্জটা V1 টু V2-তে। এখন পিটা তো আমার ভেরিয়েবল, তাহলে পিটাকে আমি কী হিসাবে করব? আমরা তো জানি পিবি ইকুয়ালস টু এনআরটি। ওই জন্যে আমরা এখন ভিটাকে করে দেবো কি পিটাকে করে দেবো তাহলে আমরা কি এনআরটি বাই ভি। কেন? কারণ আমরা যে লগটা করছি সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু
ইন্টিগ্রেশন যেটা করছি সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু ডিভি করেছি, ওই জন্য আমরা ভলিউমের এগেনস্টে ফ্যাক্টরটাকে কনভার্ট করার চেষ্টা করছি। এইবার দেখো ওয়ার্ক ডান ইন রিভার্সিবল সিস্টেম, এটা বুঝতে পারছো কিনা। তাহলে পি এক্সটার্নাল যেটা হবে সেটা রিভার্সিবলের ক্ষেত্রে এটা ভেরিয়েবল হবে। কেন? কারণ রিভার্সিবল মানেই হচ্ছে আমার কি ক্লোজড সিস্টেম, আর ক্লোজড সিস্টেম যদি হয় তাহলে কি হয়ে যাবে আমার পি এক্সটার্নাল যেটা হবে সেটা হয়ে যাবে আমার ভেরিয়েবল। পি এক্সটার্নাল যদি ভেরিয়েবল হয় তাহলে আমার ডব্লু রিভার্সিবল যেটা আমি লিখবো তাহলে আমরা এই রকম সাইনে লিখবো। কেন? কারণ আমি পি এক্সটার্নাল যেহেতু কনস্ট্যান্ট নয় তাহলে আমরা কিন্তু মাইনাস পি ডিভি জাস্ট এইটুকু লিখতে পারবো না, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে আমায় লিখতে হচ্ছে ভি ওয়ান টু ভিতে চেঞ্জ হচ্ছে, তার জন্য প্রেশারের যে চেঞ্জটা হবে সেইটা। এখন এইখানে দেখো এখান থেকে ডিরেক্টলি আমরা এখানে চলে আসছি। তাহলে এবারে রিভার্সিবলের জায়গায় তাহলে আমরা কি লিখছি? প্রেশার অফ গ্যাস ইন্টু ডিভি। এই প্রেশারটাকে তাহলে কিসে চেঞ্জ করে দিচ্ছি? এনআরটি বাই ভিতে। কেন? কারণ আমরা ভলিউম চেঞ্জটা দেখিয়েছি হচ্ছে ভি ওয়ান টু ভি টু। তাহলে আমার যে ইকুয়েশনটা আসবে সেটা কি আসছে দেখো, মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান। এখন মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, এইটাও আমরা আবার জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু তো পি টু ভি টু হয়, তাই না? এটাই তো আবার মনে করো ওই বয়েলসের ল। তাহলে এখান থেকে আমরা এটাও তো পেতে পারি যে যেখানে ভি টু বাই ভি ওয়ান এসছে তার মানে সেখানে হয়ে যাবে কি পি ওয়ান বাই পি টু। তাহলে এই রিলেশনটাকে দেখো আমি আর এক রকমভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ডব্লু রিভার্সিবল ইকুয়ালস টু মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, এবং যদি এলএনটাকে তুলি তাহলে তো এটা আমরা সবাই জানি যে 2.303 চলে আসবে লগ টার্মে। কিন্তু আবার এটাও জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু হওয়ার জন্য এই টার্মটাও কিন্তু আবার লিখতে পারি ভি টু বাই ভি ওয়ানের জায়গায় পি ওয়ান বাই পি টু। দেখো পুরো জিনিসটা আবার বুঝতে পেরেছো কিনা। তাহলে ইরিভার্সিবল যখন প্রসেস আসছে দ্যাটস ভেরি ইজি। কি করছি? মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, এটা আমরা লিখে দিচ্ছি। শুধু ভলিউমের চেঞ্জটা জানলেই আমার হয়ে যাচ্ছে, কারণ এক্সটার্নাল প্রেশারটা কনস্ট্যান্ট। কিন্তু রিভার্সিবল যখন হচ্ছে তখন আমরা করতে পারছি না, কারণ এক্সটার্নাল যে প্রেশারটা আছে দ্যাট ইজ ভেরিয়েবল, বিকজ ক্লোজ কন্ডিশন যেহেতু আছে প্রেশারটা চেঞ্জ হতে 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 যাবে। যেহেতু এটা ভেরিয়েবল তাহলে আমি ইন্টিগ্রেশন টার্ম নিয়ে চলে আসছি যে ভি ওয়ান টু ভি টুতে কতটা প্রেশার চেঞ্জ হচ্ছে আমি জানি না, বাট ইন্টিগ্রেশনের মধ্যে রাখছি পি ইন্টু ডিভি। এবারে যেহেতু আমি ইন্টিগ্রেশনের মধ্যে উইথ রেসপেক্ট টু ভলিউম আমি ইন্টিগ্রেশনটা করছি, যেহেতু ডিভি টার্মটা আছে তাই প্রেশারটাকে আমি উইথ রেসপেক্ট টু ভি চেঞ্জ করে দিচ্ছি অ্যাজ পার দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, দ্যাট ইজ পিভি ইকুয়ালস টু এনআরটি হলে পিটা চলে আসবে আমি এনআরটি বাই ভি। এইটা আমরা তাহলে কী করছি? এখানে বসিয়ে দিচ্ছি। এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কী যা পেয়ে যাবো? এলএন ভি। এখন এলএন ভি ভি টু বাই তাহলে ভি ওয়ান আসছে, কারণ আমার পুরো ফ্যাক্টরটা যেটা আছে সেটা ভি ওয়ান টু ভি টু অবধি আমার ভ্যারি করছে ইন্টিগ্রেশনে। তাহলে আমার চলে আসবে কি মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান। এলএনটাকে যদি তুলি, আমরা যদি লগারিদম টার্মে আনি তাহলে আমার আসবে 2.303, এটা আমরা সবাই জানি। আবার আমরা জানি কি বয়েলসের ল অনুযায়ী সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, তাহলে ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু চলে আসবে পি ওয়ান বাই পি টু। তাহলে এটা যদি এখন আমরা এখানে পুট করি তাহলে মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান যেরকম ছিল এখন আমরা পেয়ে যাবো মাইনাস এনআরটি এলএন পি ওয়ান বাই পি টু, আর এলএনটাকে তুললে আমরা পেয়ে যাবো 2.303 ইন্টু লগ। দেখো এই অবধি বুঝতে পেরেছো কিনা? সবার ক্লিয়ার হয়েছে এটা? কেউ যদি না বুঝে দেখো বলবে, আমি আবার বলবো, অসুবিধা নেই। বাট আগে বলো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা। এই সবার ক্লিয়ার হয়েছে তো? ওকে, ডান। চলো এবারে এইটা প্রথম যেটা পড়লাম ভালো করে দেখো, প্রথম যেটা পড়েছি সেটা কি? ওয়ার্ক ডান ইন রিভার্সিবল বাট আইসোথার্মাল প্রসেস। এটা কিন্তু আইসোথার্মাল প্রসেসের জন্যে। কেন আইসোথার্মাল প্রসেস? কারণ যদি আইসোথার্মাল না হতো তাহলে কিন্তু এনআরটি বাই ভি যখন লিখেছি, এই যে এনআরটি বাই ভি লিখেছি, এই টিটা কিন্তু বাইরে আসতে পারতো না, লগের বাইরে তখনই, সরি ইন্টিগ্রেশনের বাইরে তখনই আসতে পেরেছে কারণ টিটা কনস্ট্যান্ট বলে। যদি আইসোথার্মাল না হতো তাহলে কিন্তু এটা আসতো না। এইবার দেখো সেকেন্ড আমরা কি পড়ছি? ওয়ার্ক ডান ইন রিভার্সিবল বাট অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস যেই বলেছে তাহলে কি হয়ে যাবে আমার কিউ, তাই তো? তাহলে কিউ মানে কি? জিরো। এইটাই তো আমরা পড়েছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? হিট কনস্ট্যান্ট থাকবে, হিটটার কোনো চেঞ্জ হবে না। এটা মনে আছে তো? এটা সবার মনে আছে? আচ্ছা, যদি কিউটা জিরো হয়ে যায় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পেয়ে যাব? ডেল্টা ই ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লু। এখন কিউটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি পেয়ে যাব ডেল্টা ই ইকুয়ালস টু ডব্লু। এবার তুমি ভাবছো যে স্যার এবারে আমি ডব্লু কী করে বার করব? এটা তো রিভার্সিবল আইসোথার্মাল বলেনি, আইসোথার্মাল বলে দিলে আমি ওইটা বার করে দিতাম মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, কিন্তু এটা বলেছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক। ঠিক আছে, আমি ডব্লুর এক্সপ্রেশন জানি না, কিন্তু আমি ডেল্টা ইর এক্সপ্রেশন তো পেয়ে যাব। ডেল্টা ইর এক্সপ্রেশনটা কি? ডেল্টা ইর এক্সপ্রেশনটাই হয়ে যাচ্ছে তো আমার এন ইন্টু সিভি ইন্টু ডিটি, এটাই তো আমরা পেয়েছিলাম। মনে পড়ছে এবারে কোথা থেকে আমরা এই জিনিসটা আনছি?
ডেল্টা ইটাকে আমি কোথা থেকে আনছি মনে পড়ছে? ডেল্টা ই ইকুয়ালস টু কী ছিল? সিভি ইন্টু ডিটি। আর এটাকে যদি আমি পার মোলে কনভার্ট করি তাহলে কী হবে? এন ইন্টু সিভিএম ইন্টু ডিটি। তাই আমি যে ইকুয়েশনটা লিখছি এটা লিখবে, এইটাকে লিখো না, এটাকে লিখো না, কারণ এটা বুঝতে একটু অসুবিধা হবে। ডেল্টা ইকুয়ালস টু কী ছিল? হিট ক্যাপাসিটি ইন্টু ডিটি। তাহলে ডেল্টা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি ইন্টু কনস্ট্যান্ট ভলিউম ইন্টু ডিটি। তাহলে আমি এই যেটা পেয়েছি এখান থেকে, তাহলে আমি ডেল্টা ইটা কি বার করতে পারি না? ডেল্টা ইটা কী হবে? এন ইন্টু সিভিএম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটাই তো হবে। দেখো তাহলে এটাই তো আবার ডব্লু হয়ে যাবে। দেখো এবার বুঝতে পেরেছো কিনা? লিখবে এইটা, এটাকে লিখবে না, যেটা এখানে আছে এগুলো লেখার কোনো দরকার নেই, আপাতত এইটাকে লেখো। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো আগে। এটুকু বোঝা গেছে? এই কোন পার্টটাকে দেখবো আরেকবার বলবে? এই তো ডব্লিউ ইকলস টু ডেল্টা ই। এই আমি যেটুকু লিখছি এইটুকুই লেখো না, এই পুরো পার্টটাই বাদ দাও যেটা এখানে লেখা আছে। কেন বলো তো এটাকে বাদ দিতে বলছি? কারণ এরা সিভি বা সিপিএম এইটাকে আমি মেনশন করিনি, ওই জন্য আমি ওই পার্টটাকে বাদ দিতে বলেছি। আমরা বলেছি অ্যাডিয়াবেটিক প্রসেস আমি যেরকম দেখিয়েছি একদম এইভাবে লেখো, যে কিউটা জিরো হলো। কিউটা জিরো হলে কী হবে? আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কী পাবো? ডেল্টা ইকলস টু কিউ প্লাস ডব্লু। তাহলে সেখান থেকে পেয়ে যাবো ডেল্টা ইকলস টু ডব্লু। এখন ডব্লুর এক্সপ্রেশন আমি জানি না, কিন্তু ডেল্টা ইটা তো আমি জানি। ডেল্টা ইকলস টু কী হবে? সিভি ইন্টু ডিটি। তাহলে ডেল্টা ইকলস টু আমরা কি লিখতে পারি? এন ইন্টু মোলার হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট ভলিউম ইন্টু ডিটি। আবার ডিটি মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে ডব্লু ইকলস টু ডেল্টা ই ইকলস টু এন ইন্টু মোলার হিট ক্যাপাসিটি অফ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। দেখো এই অবধি আগে বুঝতে পেরেছো কিনা? এই অবধি ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা, এইবার দেখো নেক্সট পার্টটা বলছি। সেটা কি, অনেক সময় এরকম হতে পারে যে মনে করো মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউমই আমার দেওয়া নেই, তাহলে তো তুমি ডেল্টা ইটাই বার করতে পারবে না। ভালো করে লজিকটা বোঝো। অ্যাডিয়াবেটিক প্রসেস রিভার্সিবল বলে দিয়েছে, ঠিক আছে, কিউটা আমার জিরো বেরিয়ে গেছে, ওটা নিয়ে কোনো প্রবলেম আর আমার নেই। যদি এটা ইরিভার্সিবল প্রসেস বলতো তাহলে কি হতো? ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিবি, ব্যাস ওটা করেই আমি বেরিয়ে যেতাম, আমি কিন্তু ডব্লিউ পেয়ে যেতাম। কিন্তু রিভার্সিবল বলেছে তো ওই জন্য আমি কিন্তু ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিবি এটা করতে পারছি না, কারণ পিটা ভেরিয়েবল বলে। এবার যেহেতু এটা অ্যাডিয়াবেটিক বলেছে, আইসোথার্মাল বলেনি, তাহলে মাইনাস এনআরটিএল এন ভি টু বাই ভি ওয়ান এটাতেও হবে না ডব্লিউটা। তাহলে আমি ডেল্টা ইটা বার করবো, এই ডেল্টা ইর যা ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ডব্লিউ। কিন্তু ডেল্টা ই ভ্যালুটা কি? সেটা হচ্ছে নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইন্টু ডিটি। এখন মনে করো হতে পারে যে তোমায় মোলার হিট ক্যাপাসিটিটা দেয়নি, এটা তো পসিবল। হতে পারে যে তোমাকে মোলার হিট ক্যাপাসিটি না দিয়ে জাস্ট তোমাকে দিয়ে দিয়েছে ওই এটা পয়জনস রেশিওটা, সেটা মনে করো দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। তাহলে এটা আমরা কি জানি? আবারও বলছি, এই পার্টটা লেখার দরকার নেই, যেটাকে এই লাল করে দিচ্ছি এগুলো লেখার দরকার নেই, আমি যেটা করাচ্ছি সেটা লিখবে। দেখো এটা তো আমরা জানি যে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মাইনাস মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইকুয়ালস টু আর, এটা আমরা জানি। তাহলে দেখো এইটা আমরা বলতে পারি যে সিপিএম বাই সিভিএম মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে আর বাই সিভিএম। এটা আমি সব আমরা লিখতে পারি। এবার বোঝো, সিপিএম বাই সিভিএম এইটা কি? এটাই তো পয়জনস রেশিও ছিল। তাহলে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারি আর বাই সিভিএম। এই অবধি কি সবার ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এখানে সিভিএম ইকুয়ালস টু আমার কি চলে আসবে বলো তো? আর বাই গামা মাইনাস ওয়ান। দেখো এইটা কি বুঝতে পেরেছো সবাই? এটা কি বোঝা গেছে? হুম। তাহলে মনে করো আমাকে যেটা বলছিলাম যে মোলার হিট ক্যাপাসিটি আমাকে দেওয়া নেই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কিন্তু পয়জনস রেশিও দেওয়া আছে। তাহলে এইটাকে আমি এখন এখানে বসিয়ে দেবো। তাহলে এটাকে এখানে বসালে আমার কি চলে আসবে? দেখো আমার যেটা আসবে সেটা হচ্ছে ডব্লু ইকুয়ালস টু আমার আসবে, তার মানে ডেল্টা ই ইকুয়ালস টু আসবে এন ইন্টু সিভিএম এর জায়গায় কি বসিয়ে দেবো? আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু, তাহলে আমার চলে আসবে কি টি টু মাইনাস টি ওয়ান। দেখো এই অবধি আগে বুঝতে পেরেছো কিনা? আগে এই অবধি বুঝতে পেরেছো কিনা দেখো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হয়েছে তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, আবার দেখো এখানে এটাও তো আমরা লিখতে পারি যে P1V1 ইকুয়ালস টু হচ্ছে nRT1 অ্যান্ড P2V2 ইকুয়ালস টু তো লিখতে পারি nRT2। দেখো এটা হবে তো, এটা লিখতে পারি তো, এটা আমরা সবাই লিখতে পারি তো। হ্যাঁ। দেখো হ্যাঁ স্যার। তাহলে দেখো তো এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি, ওপরের টার্মটা দেখো কি হচ্ছে nRT2 মাইনাস nRT1, তাহলে কি এটা হতে পারে P2V2 মাইনাস P1V1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। দেখো তো এটা হয় কিনা, এটা হবে তো। Yes, sir. ব্যাস, তাহলে আমার যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হয় তাহলে কোন কোন ইকুয়েশন আমাদের কাজে লাগতে পারে। এই একটা ইকুয়েশন বলেছি, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই একটা ইকুয়েশন, এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও। যদি মনে করো আমাকে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম না বলে দেয়, যদি গামা বলে দেয় তাহলে বার করতে পারবো। আর থার্ড ওয়ান, এইটাও ইম্পর্টেন্ট, যদি মনে করো P1V1 বা P2V2 এরকম কোনো বলে দেয় তাহলেও আমরা বার করতে পারবো। এই তিনটে ইকুয়েশনই আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্যে খুব ইম্পর্টেন্ট। এবারে অ্যাডিয়াবেটিক যখন রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস বলছে, সেখানে কিছু কিছু স্টেট ইকুয়েশন আছে, যে স্টেট ইকুয়েশনগুলো আমাদের মনে রাখতে হয়। মানে সেক্ষেত্রে কি হবে, পিভি যেরকম মনে করো কনস্ট্যান্ট হতো, এখন কি হবে তাহলে P ইন্টু ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, আবার টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, এবং টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা কনস্ট্যান্ট। এইগুলোকে আমরা কি বলি, স্টেট ইকুয়েশন। মানে কি, মানে মনে করো দুটো আমার আলাদা আলাদা গ্যাস আছে, তাহলে আমি কি লিখবো, P1 ইন্টু V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে P2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা। আবার মনে করো টি আর ভি এর রিলেশনে কী হবে, T1 ইন্টু V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু হবে T2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এগুলোকে আমরা বলছি স্টেট ইকুয়েশনস অফ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। বোঝা গেছে এটা? এই অবধি ক্লিয়ার তো? অমরিক, বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম, কারোর কোনো ডাউট? নিশাদ, বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো তিনটে গোল্ডেন পয়েন্টস আমি এখানে লিখে রেখেছি। সেটা কি, যদি কোনো একটা পার্টিকুলার ভেসেল যদি রিজিড হয় তাহলে কি হবে, কোনো ভলিউম চেঞ্জ হবে না, তাই তো? তাই যদি ভলিউম যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ওয়ার্ক ডানটা কী হবে, ওয়ার্কটা হয়ে যাবে কিন্তু আমার জিরো, কারণ ওয়ার্ক সবসময়ের জন্য ভলিউমের ওপর ডিপেন্ডেন্ট, সেটা রিভার্সিবল হোক বা ইরিভার্সিবল হোক। আমরা শুধুমাত্র পিভি ওয়ার্ক ডান এটাই বার করছি, নন পিভি কিন্তু আমরা বার করি না। ওয়ার্ক ডিউরিং ফ্রি এক্সপেনশন, এটা অলরেডি আমরা বারবার পড়েছি যে ফ্রি এক্সপেনশন যদি হয় তাহলে কী হবে, এক্সটার্নাল প্রেশারটা জিরো, তার মানে আমার এইটা ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে, কারণ এক্সটার্নাল প্রেশার জিরো হওয়ার কারণে। আর ওয়ার্ক ইন আ কেমিক্যাল রিয়াকশান সেটা কীভাবে বার করব, ডব্লিউ ইকুয়ালস টু হয়ে যাবে আমার মাইনাস পি ডেল্টা ভি, এটা ইকুয়াল টু হয়ে যাবে আমার কি মাইনাস ডেল্টা এনজি আর টি। এটা হচ্ছে ওয়ার্ক ইন আ কেমিক্যাল রিয়াকশান। এটা একটা কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমরা কিভাবে ওয়ার্ক ডান বার করব সেইটা আমরা লিখেছি। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রেখো, কারণ কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমরা তো আর ওই ওরকমভাবে ওয়ার্ক ডান মানে বলতে পারবো না। এই জন্য ওয়ার্ক ডানের ইকুয়েশনটা কী হবে, মাইনাস ডেল্টা এনজি ইন্টু আরটি। কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানের জন্য যদি আমাকে ওয়ার্ক ডান বার করতে বলে তাহলে হয়ে যাবে কিন্তু মাইনাস ডেল্টা এনজি আরটি। এইটা লিখে নেওয়ার পরে প্রথম কোশ্চেন অ্যাটেম্প করবে, ফার্স্ট কোশ্চেনটা অ্যাটেম্প করবে, একদম সোজা প্রশ্ন আছে, ওই জন্য প্রথমে এইটা দিয়েছি, তারপরে অন্যটা দেবো। প্রথমে এইটা করবে, তারপরে আবার একটা একটা করে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। আগে এটা করো। ভালো করে বুঝে করবে, এবং আমি পুরো এই ওয়ার্কশিট মানে পুরো আমার ম্যাটেরিয়াল যেটা আছে আমি এটা দিয়ে দেবো তোমাদের। যে কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি না সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে।
হয়ে গেলে বলবে, আমি টাইম দিয়েছি, হয়ে গেলে বলবে। এই নিশাদ, তোমাদের স্কুলে কোনো রেজাল্ট ফেজাল্ট কিছু দেয়নি তো? নিশাদ, হ্যাঁ স্যার। বলছি তোমাদের স্কুলে কোনো আর রেজাল্ট দিয়েছিল? ওই যে পরীক্ষা নিল, আর কোনো রেজাল্ট দিয়েছিল? হ্যাঁ স্যার, তখন দিয়েছিল। ও, কত হয়েছিল? বললে না তো আমায় কিছু। স্যার 26। 26 তো খারাপ হয়নি, মানে তুমি না পড়েও তো তুলনামূলক ভালোই পেয়েছিলে, খারাপ তো হয়নি। 26টা ভালোই পেয়েছো। 26 ভালো নাম্বার, খারাপ না। মানে ইমপ্রুভ করতে হবে নিঃসন্দেহে, বাট তুমি যেটুকু পড়েছিলে আমি তার রেসপেক্টে বলছি ভালোই পেয়েছো, খারাপ না। অমৃত, হয়নি অঙ্কটা? স্যার করছি। আচ্ছা ঠিক আছে, করো করো। শুধু এইটা কিন্তু কখনো গোলাবে না, হিট ক্যাপাসিটি আর মোলার হিট ক্যাপাসিটি। এই জন্য আমি বারবার বলেছিলাম, আমি যে নোটটা দিয়েছি ওই কেটে দিয়েছি ওই জন্য কিছু কিছু জায়গায়। কারণ আমি যদি মোলার হিট ক্যাপাসিটিটাকে সিভিএম, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যদি হয় সিপিএম, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হলে সিভিএম, আমি এরমভাবে ওই জন্য লিখিয়েছি, যাতে হিট ক্যাপাসিটির সাথে মোলার হিট ক্যাপাসিটিটা না গোলায়। ওটা গুলিয়ে গেলেই অঙ্কটা পুরো শেষ, কিচ্ছু আর থাকবে না। স্পিডটা একটু তোমাদের বাড়াতে হবে, স্পিডটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে।
হয়েছে? কতক্ষণ ধরে করছো গো? এটা তো সোজা। বলেছে 5 মোল। হ্যাঁ ঠিক আছে। 5 মোল আছে মোলার হিট ক্যাপাসিটি। ও হো, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। আমি এটা দিতেই ভুলে গেছি, সরি। আমি দিতে একদম ভুলে গেছি, এটা ভ্যালুটাই দেওয়া হয়নি না, মোলার হিট ক্যাপাসিটি অফ অক্সিজেন। আচ্ছা, এইটা বুঝবে। এই জন্যই বলেছিলাম বারবার যে কোশ্চেনের টার্ম অনুযায়ী বুঝবে। দেখো এখানে লিখে দিয়েছে মোলার হিট ক্যাপাসিটি অফ অক্সিজেন, কিন্তু লেখার সময় সিপি বলে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? কিন্তু অ্যাকচুয়ালি তার মানে এটা কি, এটা কিন্তু সিপিএমটা, এটা কিন্তু সিপি নয়, মানে হিট ক্যাপাসিটিটা নয়। কারণ দেখো বলে দিয়েছে মোলার হিট ক্যাপাসিটি, কিন্তু লেখার সময় সিপি বলে দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি আমি ধরবো সিপিএম। তাই টার্মটা ভালো করে এখানে খেয়াল করবে, কোনটা মোলার হিট ক্যাপাসিটি, কোনটা ক্যাপাসিটি, সরি কোনটা হিট ক্যাপাসিটি। আচ্ছা এবারে করো, সরি আমি এটা বুঝতে পারিনি, খেয়াল করিনি তখন। তাহলে আমার সিপিএমটা বলে দিয়েছে এটা। আর কি কি দিয়ে চেয়েছে, ইন্টারনাল এনার্জির চেঞ্জটা চেয়েছে। ইন্টারনাল এনার্জির চেঞ্জ বলেছে, আর সিপি বলে দিয়েছে। ডেল্টা ই এর সাথে রিলেশন কার, সিভির। তাহলে ডেল্টা ই এর সাথে সিভির রিলেশন, ঠিক আছে, এটা আমরা জানি। আবার সিপির সাথে সিভির রিলেশনটাও আমরা জানি যে সিপিএম মাইনাস সিভিএম ইকোয়ালস টু আর, তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাব। এবার বার করো। এক্সট্রিমলি সরি, আমার মানে দেওয়াটা ভুল হয়ে গেছে, যাই হোক। 251.5। 251.5, একদম পারফেক্ট অ্যান্সার এসছে। 251.5, সিম্পল লজিক। এইখানে সিপি মাইনাস সিবি ইকলস টু আর, এটা কিন্তু আমরা লিখবো না। কি লিখবো? আমি বারবার বলেছি, এখানে যেটা লিখবো সেটা কি লিখবো তাহলে, সিপিএম মাইনাস সিভিএম ইকলস টু আর, এটা আমরা লিখবো। আচ্ছা, তাহলে আমার এখান থেকে আমরা কি পেয়ে যাব, দেখো আমরা সিভিএম এটা আমরা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব। এটা হয়ে গেল। এটা যেই হয়ে গেল তখন আমরা কী বার করে দেবো, এই ইকুয়েশনটায় বসাবো। এই ইকুয়েশনটা ওখানে ভুল লেখা আছে, লেখাটা কী হওয়া উচিত, এন ইন্টু সিভিএম ইন্টু ডিটি, এটা লেখা উচিত, তাই না? এন ইন্টু সিভিএম ইন্টু ডিটি, এটা লেখা উচিত। তাহলে সেই অনুযায়ী আমি T2 মাইনাস T1 করলে এটা তো বোঝা যাচ্ছে যে 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স মানেই কি, মানে আমার T2 মাইনাস T1 যেটা, সেটা হয়ে যাবে আমার 10 হয়ে গেল। তাহলে এটা যদি 10 আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমি ডেল্টা ইর ভ্যালুটা পেয়ে যাবো ইন টার্মস অফ ক্যালোরি। সারা, অমৃক এবং নিশাদ তিনজনেই বুঝতে পেরেছো? হুম। ঠিক আছে, ঠিক আছে, চলো একটা পরের কোশ্চেন দিচ্ছি, এটা করো, এটা করো। হ্যাঁ এটা কমপ্লিট আছে কোশ্চেনটা, অসুবিধা নেই।
হয়ে গেলে আমাকে বলবে, আমি ওয়েট করছি, হয়ে গেলে বলবে কিন্তু। ভালো করে বুঝবে কি কি বলেছে। 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস বলেছে, কম্প্রেস বলেছে, আর কি বলেছে, আইসোথার্মালি বলেছে। মনে থাকে যেন এটা। ভালো করে বুঝবে কিন্তু, যে টার্মগুলো দেওয়া আছে তার জন্য কোনটা জিরো হবে সেটা বুঝে নেবে। আইডিয়াল গ্যাস বলেছে কম্প্রেসড আইসোথার্মালি। ও আর তাছাড়া আবার রিভার্সিবলিও আছে, আবার রিভার্সিবলও দিয়েছে। তাহলে কি কি হবে বার করবে। খুব সোজা অঙ্ক, কন্ডিশন এত সুন্দর দিয়ে দিয়েছে, কিছু নেই। আইডিয়াল গ্যাস বলে দিয়েছে, আইসোথার্মাল বলে দিয়েছে, রিভার্সিবল বলে দিয়েছে। কম্প্রেস তো ঠিক আছে, কম্প্রেস মানে কি, ভলিউমটা কমে যাবে আলটিমেটলি, ব্যাস এইটাই। জিরো। কোনটা জিরো হবে বলো? এটাই। অবশ্যই, এই জন্যই তুমি বারবার টার্মগুলো বলছি। কি হয়েছে এখানে, আইসোথার্মাল বলেছে, তার সাথে আবার কি বলেছে, আইডিয়াল গ্যাস। তাহলে আইসোথার্মাল আর আইডিয়াল গ্যাস, তার মানে ডেল্টাই আমার এখানে জিরো হবে। তাহলে ডেল্টাই যদি জিরো হয়ে যায়, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি, ডেল ই ইকোয়ালস টু কিউ প্লাস ডব্লু। তাহলে এখান থেকে কিউটা আমরা কি ডিরেক্টলি ডব্লু থেকে বার করে দিতে পারবো, কারণ আমার আইসোথার্মাল বলেছে, তো আইসোথার্মাল আর রিভার্সিবল। তাহলে এর এক্সপ্রেশন তো আমি জানি কী হবে, ডব্লু ইকোয়ালস টু মাইনাস এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান। এবার ভি টু বাই ভি ওয়ান এখানে বসাতে পারবো না, কি করবো, পি ওয়ান বাই পি টু করে দেবো, কারণ এখানে প্রেশারটা বলে দিয়েছি ইনিশিয়াল আর ফাইনাল। ব্যাস হয়ে যাবে, করে দেখো এবার আসছে কিনা। সারা, অমরিক, নিশা তিনজনেই বুঝতে পেরেছো যেটা বললাম? কারণ আইডিয়াল আইসোথার্মাল এই দুটো কম্বিনেশন মানেই হচ্ছে ডেল্টা ইটা জিরো হয়ে গেল। তার মানে আমার চলে আসবে কি, কিউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু জিরো, মানে কিউ ইকুয়ালস টু মাইনাস ডব্লিউ, বা লিখতে পারো ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ, যেটা ইচ্ছা। কিন্তু এখান থেকে কিউ ডিরেক্টলি আমি বার করতে পারবো না, আবার ডব্লিউ পারবো। কেন? কারণ আইসোথার্মাল আর রিভার্সিবল প্রসেস বলেছে। তার মানে ডব্লিউ ইকুয়ালস টু আসবে মাইনাস এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান। এবারে ভি টু বাই ভি ওয়ান এখানে তো ডিরেক্টলি বসাতে পারছি না, কারণ ভলিউম দেওয়া নেই, কিন্তু প্রেশার তো দেওয়া আছে। তাহলে ভি টু বাই ভি ওয়ান না বসিয়ে কী করবো, পি ওয়ান বাই পি টু করবো। বলবে ফাইনাল অ্যান্সার দুটো বলবে, ডব্লিউ আর কিউ কত আসছে। শুধুমাত্র ডব্লিউ আর কিউ কী হবে, একই ভ্যালু আসবে, সাইন অপোজিট হবে।
বলো। ওয়াক টাইম এটা কি তোমার সাউন্ডটা আমি বেস্ট ইন 0.2 ক্যালোরিজ? দেখো এইটা মিলেছে কিনা। প্লাস 965.87 ক্যালোরি আসবে ওয়ার্ক ডানটা, আর কিউটা আসবে মাইনাস, জাস্ট ওইটারই মাইনাস ভ্যালু আসবে। কেন? কারণ ডেল্টা ইটা যদি এখানে জিরো হয়ে যায়, তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি, ডেল ই ইকুয়ালস টু হচ্ছে আমার কিউ প্লাস ডব্লু। তার মানে আমার কি হবে, কিউ প্লাস ডব্লুটা জিরো, তার মানে ডব্লু ইকুয়ালস টু আসবে মাইনাস কিউ। ডব্লুর যা ভ্যালু আসবে কিউ এর ভ্যালুটা জাস্ট সেম আসবে, সাইন অপোজিট হবে। সারা, অমরিক, নিশাত, তোমাদের মিলেছে? রুদ্রর কি মিলেছিল? রুদ্র মিলেছে? আমি ব্লগের হেল্পটা এটা মানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে তার মানে। বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, চলো আমি দিচ্ছি পরেরটা, দাঁড়াও 1 মিনিট। স্ক্রিনটা নিয়ে আসি, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা, এরপরে হচ্ছে এই অঙ্কগুলো আমি তোমাদের দিয়ে দেবো, তাহলে এই অঙ্কগুলো বাড়িতে একটু হয়তো প্র্যাকটিস করবে, ঠিক আছে? মানে যেরকম ওইটার ক্ষেত্রে দিয়েছিলাম এটার ক্ষেত্রেও সবগুলো দিয়ে দেবো, মানে অঙ্কগুলো এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, পুরো সেটটাই আমি দিয়ে দেবো নোটে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস আর নন স্পন্টেনিয়াস প্রসেস। এইটাকে নোট ডাউন করতে তোমাদের একটু সময় লাগবে, বাট জিনিসটা একদম সোজা। স্পন্টেনিয়াস মানে কি আর নন স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে হচ্ছে যেটা ন্যাচারালি হতে পারে নিজের থেকে, আর নন স্পন্টেনিয়াস মানে কি, যেটা ন্যাচারালি নিজের থেকে হতে পারে না। মানে সহজ ভাষায় যদি বোঝাই তাহলে আমরা কি বলতে পারি, আমি একটা কল খুলে দিলাম, জলটা ওপর থেকে নিচেই পড়বে, তাহলে এটা ন্যাচারালি হয়ে যাবে, এটা হচ্ছে নর্মাল জিনিস। বাট মনে করো আমি একটা কড়াই জল নিয়ে আর আলু রেখে দিলাম, তার মানে আলুটাকে নিজের থেকে সিদ্ধ হয়ে যাবে? সেটা তো আর সিদ্ধ হয়ে যাবে না, দ্যাট ইজ নন স্পন্টেনিয়াস প্রসেস। নন স্পন্টেনিয়াস মানে হচ্ছে সিম্পল লজিক, ন্যাচারালি নিজের থেকে হয়ে যাবে, তার মানে সেটা নন স্পন্টেনিয়াস, সরি স্পন্টেনিয়াস। এবং এটা তাহলে কী হবে, ইরিভার্সিবল, কারণ নিজের থেকে হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কি আর সে ফিরবে না। কিন্তু নন স্পন্টেনিয়াস প্রসেস মানে কি, সেটা কিন্তু নিজের থেকে হবে না, তাহলে বাইরে থেকে আমি তাকে জোর করে করাচ্ছি। যেরকম মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে কড়ার মধ্যে জল নিয়ে আমি আলু রেখে দিয়েছি, তার মানে তো আলুটা সিদ্ধ হবে না। তাহলে আলুটা সিদ্ধ হওয়ার জন্য কী হচ্ছে, বাইরে থেকে আমি কিছু না কিছু এনার্জি প্রোভাইড করছি, আমি গ্যাসটাকে জ্বালাচ্ছি, এনার্জি প্রোভাইড করছি, তার মানে এখান থেকে কিছু এক্সটার্নাল সোর্স আমাকে প্রদান করতে হচ্ছে, বা এক্সটার্নাল সোর্স আমি সাপ্লাই করছি পার্টিকুলার ওই প্রসেসটাকে কমপ্লিট করানোর জন্য, তাহলে সেটাকে আমরা বলবো নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এই দুটো জিনিস তোমরা একটুখানি লিখবে, এইটা একটুখানি তোমাদের সময় লাগবে। এক্সাম্পলটা যেটা আমি দিয়েছিলাম একদম সিম্পল, দেখো বুঝতে পেরে যাবে। যেরকম স্পন্টেনিয়াস প্রসেস দেখো, ফ্লো অফ ওয়াটার হতে পারে এইগুলো, যেরকম মেল্টিং অফ আইস হতে পারে, এগুলো হচ্ছে নর্মাল স্পন্টেনিয়াস প্রসেসের উদাহরণ। আর স্পন্টেনিয়াস প্রসেসের নর্মাল যদি দেখো এক্সাম্পল দিই, তাহলে যে কোনো কম্বাশন রিয়াকশান, এনি কম্বাশন রিয়াকশান কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস, এনি কম্বাশন রিয়াকশান, এটা সবসময়ের জন্যই কী হবে, স্পন্টেনিয়াস প্রসেস হবে। কেন বলো তো? কারণ তুমি যদি কোনো একটা জায়গায় আগুন একবার ধরিয়ে দাও, তাহলে সে কিন্তু জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত পুরোটা কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, যদি অক্সিজেন লেভেল ওখানে কমে যায় তখন আগুন নিভে যেতে পারে, কিন্তু অক্সিজেন যদি ওখানে থেকে থাকে তাহলে কিন্তু ওটা স্পন্টেনিয়াস প্রসেস, সেটা কিন্তু কখনোই বন্ধ হবে না। এই জন্য এনি কম্বাশন রিয়াকশান হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। দেখবে যে দুটো এক্সাম্পল দেওয়া আছে সেগুলো কিন্তু কম্বাশন রিয়াকশান, বাট স্পেসিফিক্যালি কিন্তু বলে দেওয়া নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস ভার্সেস নন স্পন্টেনিয়াস। আর এটাকে আমরা বুঝি কীরকমভাবে, বুঝি হচ্ছে একটা প্যারামিটারের মাধ্যমে। প্যারামিটারটা কি তাহলে? প্যারামিটারটা হচ্ছে ডেল্টা জি, মানে গিভস ফ্রি এনার্জি। ডেল্টা জি যদি পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা লিখব নন স্পন্টেনিয়াস, আর ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা লিখব স্পন্টেনিয়াস প্রসেস। বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো, এইটা হচ্ছে প্যারামিটার। আমরা ডেল্টা জি এখনও শিখিনি। ডেল্টা জি মানে কি, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, যেটা আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম যে এটা একটা স্টেট ফাংশন বা ইন্টেন্সিভ এক্সটেন্সিভ প্রপার্টি, এই সব জায়গায় এটা আমরা পড়েছিলাম, বাট এখনও পর্যন্ত শিখিনি যে ডেল্টা জিটা কী করে বার করব। কিন্তু আমরা বললাম যে স্পন্টেনিটি ক্রাইটেরিয়া আমরা কী করে বুঝি, প্যারামিটারটা হচ্ছে ডেল্টা জি। যদি ডেল্টা জিটা আমাদের পজিটিভ ভ্যালু আসে তাহলে সেটা হয়ে যাবে নন স্পন্টেনিয়াস, যদি ডেল্টা জির ভ্যালুটা নেগেটিভ আসে তার মানে আমরা বুঝে নেবো সেটা স্পন্টেনিয়াস প্রসেস। চলো এবার তাহলে একটুখানি লিখে নাও আগে, লিখে নেওয়ার পরে তারপরে আমি একটুখানি বলবে, আমি নামাবো।
লেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বলবে, কারণ আমি তো আর বুঝতে পারছি না কখন কমপ্লিট হবে তোমাদের, একটুখানি বলবে এটা। এটা হয়ে গেলে আমার একটুখানি জানাবে। আমি চেষ্টা করব আজকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের আগে অবধি তোমাদের কমপ্লিট করে দেওয়ার। দেখছি যতটা হয়ে যায়, আমি চেষ্টা তো অবশ্যই করব, দেখা যাক।
হয়ে গেছে অমৃক, লেখা হয়ে গেছে? না স্যার, আর একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, দেখ একটু নামিয়ে দিই তাহলে আমি।
এই এখনো হয়নি লেখা? হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে। হয়ে গেছে তো, ঠিক আছে চলো। এইবার দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে এনট্রপিটা কী। তাহলে এনট্রপি জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তারপর দেখবে এমনিই পারবে। এনট্রপি কি? এনট্রপি হচ্ছে জাস্ট এইটা মেজার করে যে কতটা র্যান্ডমনেস অথবা ডিসঅর্ডারনেস কোনো একটা পার্টিকুলার সিস্টেমে আছে। আবার র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস কি দেখো বোঝার জন্য আমরা নর্মাল বলছি। মনে করো আমি ওই রকম একটা কড়াতে জল নিয়েছি, জল নেওয়ার পর গ্যাসের ওপরে রেখেছি, জলের মধ্যে যে ওয়াটার মলিকিউলস আছে তুলনামূলকভাবে স্থির। এখন মনে করো আমি গ্যাসটা জ্বালালাম, তাহলে কী হবে, ওটা ফুটতে শুরু করো, তার ওয়াটার মলিকুলসগুলো এখন কাইনেটিক এনার্জি গেন করেছে এবং এদিক ওদিক ছটফট করে এদিক ওদিক ছুটছে। তাহলে এখন দেখো ওদের মধ্যে র্যান্ডামনেসটা বেড়ে গেছে, ওরা পাগলের মতো এদিক ওদিক ছুটছে। সিমিলারলি মনে করো আমি যদি বলি একটা মনে করো সিলিন্ডার আছে, সেখানে কিছু গ্যাস আছে মনে করো, আমি যদি সেটা বাইরে থেকে একটু হিট করি তাহলে গ্যাস মলিকুলসগুলো কী হবে, কাইনেটিক এনার্জি গেন করবে এবং কাইনেটিক এনার্জি গেন করলে কী হবে, ওদের র্যান্ডামনেসটা বাড়বে। তাহলে সিম্পল এনট্রপি কি বলছে, এনট্রপি হচ্ছে জাস্ট ডিগ্রি অফ র্যান্ডামনেস বা ডিসঅর্ডারনেস, এইটাকে শুধুমাত্র বলে। মানে ডিসঅর্ডারনেস অথবা র্যান্ডামনেস বাড়া মানেই হচ্ছে এনট্রপি বাড়া। এবার দেখো সাধারণত কী হবে, যখনই এই তুমি বাইরে থেকে এইরকম কিছু টেম্পারেচার বা কিছু দিচ্ছ, তখন দেখো সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্পন্টেনিটি ক্রাইটেরিয়া। কারণ তুমি যখনই বাইরে থেকে হিট করছো তবেই দেখো ওই জলটা ফুটতে শুরু করলো বা আলুটা সিদ্ধ হলো, যাই হোক। তার মানে ডেল্টা এসটা যদি পজিটিভ হয় তার মানে সেটা হচ্ছে স্পন্টেনিটি ক্রাইটেরিয়া, ডেল্টা এসটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা নন স্পন্টেনিটি ক্রাইটেরিয়া, আর ডেল্টা এসটা যদি জিরো হয় তাহলে সেটা নর্মাল ইকুইলিব্রিয়াম, সেটা কিছু বলছে না। কিন্তু আমি যেটা বলেছিলাম স্পন্টেনিটি ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে ডেল জি দিয়ে, দিস দ্য মেন ক্রাইটেরিয়া। এটা কেন মেন সেটা আমরা পরে গিয়ে বুঝতে পারবো। এখন আবার তোমার মনে হতে পারে যে স্যার তো আপনি একবার তো বলছেন ডেল জি দিয়ে বলে দিচ্ছি, আবার ডেল এস দিয়ে কেন বলবো, স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস অলরেডি তো আমরা ডেল জি দিয়ে বলছি। কেন এটা বলছি ডেল এস দিয়ে, এটা পরে বুঝতে পারবো যখন আমরা তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের পড়া হয়ে যাবে। যখন জি আর এস মানে গিভস ফ্রি এনার্জি এবং এনট্রপির মধ্যে আমরা রিলেশনটা পেয়ে যাব, তখন দেখবে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আপাতত শুধু একটুখানি মনে রাখার চেষ্টা করবে যেটা আমি দেখাচ্ছি সেটা। তাহলে কি বললাম, যে নর্মাল যেটুকু পয়েন্ট করে দিচ্ছি সেটুকু লিখবে। তাহলে এটা কি মেজার করছে, জাস্ট ডিগ্রি অফ র্যান্ডামনেস অথবা ডিসঅর্ডারনেস। মানে এনট্রপি তখনই বাড়বে যদি র্যান্ডামনেস বাড়ে অথবা ডিসঅর্ডারনেস বাড়ে। পার্টিকুলার কোনো একটা কন্টেনারকে আমি হিট করলাম, তার মধ্যে মলিকুলস বা গ্যাসিয়াস মলিকুলসগুলো হিট যদি হয় কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, র্যান্ডামনেস বাড়বে, তার মানে আমাদের এনট্রপি বাড়বে। তাহলে এনট্রপিকে এখন অ্যাজ পার ইকুয়েশন আমি কীভাবে মেজার করবো, অ্যাজ পার ইকুয়েশন কীভাবে মেজার করি, কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এইখানে যে টিটা করছি তার মানে এটা কিন্তু আইসোথার্মাল কন্ডিশন। আইসোথার্মাল যদি না হতো তাহলে কিন্তু আমি শুধু টি লিখতে পারতাম না, তাই না? তাহলে নিঃসন্দেহে আমার এটা আইসোথার্মাল কন্ডিশন। আর এখানে আরইভি লিখেছি মানে কি, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। তাহলে এনট্রপি আমরা যেটা মেনশন করছি, তাহলে ডেল্টা এস ইকুয়ালস টু হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। মানে একটা রিভার্সিবল একটা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টোটাল হিট অ্যাবজর্বড বাই টেম্পারেচার অথবা হিট অবজর্বড আর টেম্পারেচারের যে রেশিওটা হবে সেটাই হচ্ছে আমার এনট্রপি। এখন তোমার মনে হতে পারে দেখো এইটা অনেকটা দেখতে হচ্ছে হিট ক্যাপাসিটির মতো, কারণ হিট ক্যাপাসিটি ছিল ডিকিউ বাই ডিটি, কিন্তু ওখানে রিভার্সিবল কন্ডিশন বা আইসোথার্মাল কন্ডিশন এটা কিন্তু আমরা মেনটেন করিনি। ওখানে ডিকিউ বাই ডিটি ছিল, এখানে কিন্তু আইসোথার্মাল হতে হচ্ছে এবং রিভার্সিবল প্রসেস হতে হচ্ছে। তাই ইউনিটটা সেম হয়ে যাবে। কেন? কারণ ওখানে ডিকিউ বাই ডিটি ছিল, এখানে কিউ বাই টি, ইউনিটটা এখানে সেম। মানে আমরা লিখতে পারি যে সেম ইউনিট অ্যাজ হিট ক্যাপাসিটির মতো ইউনিটটা আমার এখানে সেম আসবে, কিন্তু জিনিসটা কিন্তু পুরোপুরি আলাদা। কেন পুরোপুরি আলাদা? কারণ ওখানে ডিকিউডিটি ছিল, ওটা ডিফারেন্সিয়েশনটা ছিল এখানে। বাট এখানে কি, এখানে টোটাল হিট চেঞ্জ ইন কেস অফ আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস ডিভাইডেড বাই দ্য টেম্পারেচার। মানে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে হিট অ্যাবজর্ব আর টেম্পারেচারের যে রেশিওটা হবে সেটাই হচ্ছে আমার এনট্রপির ক্যালকুলেশন, মানে এনট্রপি চেঞ্জের। এবারে এনট্রপিটা অ্যাকচুয়ালি অলরেডি তো আমরা পড়েছিলাম যে এনট্রপি হচ্ছে আমাদের স্টেট ফাংশন। তাহলে এনট্রপি বা ডেল্টা এস আমি কিভাবে মাপতে পারি? সিম্পল, ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট করলেই আমার ডেল্টা এস চলে আসবে। এখন যদি তারপরে যে দুটো জিনিস আছে, এটা বোকা এটা আমরা সবাই জানি, এটা কিন্তু লেখার কোনো দরকার নেই। সেটা কি, যদি আবার ফাইনালটা বেশি হয় তাহলে ডেল্টা এস পজিটিভ হবে, ফাইনালটা যদি কম হয় ডেল্টা এস নেগেটিভ হবে। তাই এইগুলো লেখার কিন্তু কোনো দরকার নেই, এগুলো বেকার জিনিস।
এনট্রপি এটা অলরেডি যখন আমরা এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি পড়েছি তখন দেখেছি এনট্রপি আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি হয়, এবং এটা এক্ষুনিও বললাম যে এটা কিন্তু স্টেট ফাংশন হবে, তাই ফাইনাল আর ইনিশিয়াল স্টেটের ওপরে ডিপেন্ড করবে। আর যদি তাই হয় তাহলে একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা এনট্রপিটা কী করে বার করব? যেহেতু ফাইনাল আর ইনিশিয়াল স্টেটের ওপর ডিপেন্ড করছে, তাহলে এনট্রপিটা আমরা কীভাবে বার করব একটা রিয়াকশনের ক্ষেত্রে? সেটা হচ্ছে টোটাল প্রোডাক্টের যত এনট্রপি হবে মাইনাস হচ্ছে টোটাল রিয়াক্ট্যান্টের যত এনট্রপি হবে, তাহলে সেটাই হয়ে যাবে টোটাল এনট্রপি চেঞ্জ ফর এ পার্টিকুলার রিয়াকশন। তাহলে টোটাল এনট্রপি ইন দ্য প্রোডাক্ট সাইড মাইনাস হয়ে যাবে কি টোটাল এনট্রপি ইন দ্য রিয়াক্ট্যান্ট সাইড, তাহলেই আমরা পেয়ে যাব কি এনট্রপি চেঞ্জ ইন আ কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, এগুলো সব বুঝলাম, কিন্তু এতক্ষণ পর্যন্ত যা আমরা বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক ইকুয়েশন এখনও পর্যন্ত এস্টাবলিশ করে এসেছি বিভিন্ন ধরনের অঙ্ক করার জন্য, এনট্রপির অঙ্ক তাহলে কীভাবে করব? এনট্রপির অঙ্ক আমরা এই ইকুয়েশন থেকে করব এবং এই ইকুয়েশনটা থেকে করব। এই যে ইকুয়েশন আছে এটা একটা ইকুয়েশন, এনট্রপি আমরা এখান থেকে বার করতে পারি কিউ রিভার্সিবল বাই টি দিয়ে, বাট ম্যাক্সিমাম যে অঙ্কগুলো আমরা করব সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আইদার যদি আমার সিপি দেওয়া থাকে তাহলে আমি থার্ড ইকুয়েশনটা ইউজ করব, এন সিপি এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন পি ওয়ান বাই পি টু। আর যদি আমার মনে করো সিভি দেওয়া থাকে তাহলে আমি ইউজ করব এন সিভি এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান। এবারে এইটাই কিন্তু মাদার ইকুয়েশন হয়ে গেল। এবারে এইখানে দুটো কেস বলা হয়েছে, যদি আইসোথার্মাল প্রসেস হয় তাহলে কী হবে? এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে টি টু আর টি ওয়ানটা তো সমান হয়ে যাবে, তাহলে তখন কী হয়ে যাবে? এল এন টি টু বাই টি ওয়ান যেটা আছে সেটা কী হয়ে যাবে? তাহলে আমার 0 হয়ে যাবে, তাহলে ইকুয়েশনটা দেখো আমার জাস্ট কমে গিয়ে এটা হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এবার বলা হয়েছে কি যদি আইসোকোরিক প্রসেস হয় তাহলে হয়ে যাবে আমার ভি টু আর ভি ওয়ানটা সমান, তাহলে দেখো এল এন ভি টু বাই ভি ওয়ান এটা কী হয়ে যাবে? এটা আমার 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে দেখো আমার আলটিমেটলি ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে এটা, ব্যাস। বাট আমি এটা বলেছিলাম যে এই কেস 1 বা কেস 2 এগুলো কিন্তু নর্মাল লজিক্যাল তোমরা নিজেরাও বার করতে পারবে। আমার যে ইকুয়েশন দুটো মনে রাখা উচিত সেটা কিন্তু 1, 2 আর 3টা। আমার মেইন ইকুয়েশন হচ্ছে এটা কিউ রিভার্সিবল বাই টি, তার সাথে আমি এই 2 নম্বর ইকুয়েশনটা মনে রাখবো অ্যান্ড 3 নম্বর ইকুয়েশন এটা মনে রাখবো, ব্যাস হয়ে গেল। আমার কিন্তু কেস 1 আর কেস 2 এটা ওরকমভাবে মনে রাখার দরকার হয় না। কেন বলো তো দরকার হয় না? কারণ কেস 1 আর কেস 2টা ওখান থেকেই আসছে আলটিমেটলি। আমায় যদি আইসোথার্মাল বলে তাহলে টি ওয়ান বাই টি টু তো 1 হয়ে গেল, তাহলে এল এন 1 মানে 0। আবার মনে করো যদি আইসোকোরিক বলে তাহলে ভলিউমের চেঞ্জ কোনো নেই, মানে ভি টু বাই ভি ওয়ান এটা আমার 1 হয়ে গেল, তার মানে আমার এল এন ভি টু বাই ভি ওয়ানটা 0 হয়ে যাবে, ব্যাস। তাই আমার কেস 1 আর কেস 2 কিন্তু ইকুয়েশনটাকে আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই, ইকুয়েশন আমি সেকেন্ড আর থার্ড এটা মনে রাখবো। কিন্তু এই সেকেন্ড আর থার্ড ইকুয়েশনে একটা ফল্ট আছে যেটা আমি আগেও বলেছিলাম, যেটা হচ্ছে যেখানে আমি এন দিয়ে লিখেছি সেখানে কিন্তু হবে এন সিবিএম, যে আর এটা হয়ে যাবে তাহলে এন সিপিএম, কারণ নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অথবা নাম্বার অফ মোলস ইন্টু মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আমরা এরকমভাবে বলবো। তাই এন ইন্টু সিভি লিখে দিলে তোমার মনে হবে ওটা হিট ক্যাপাসিটি, বা সিপি লিখে দিলে মনে হবে হিট ক্যাপাসিটি, ওই জন্য লিখবে কি সিভিএম আর সিপি কমা এম, তাহলে দেখবে লজিক্যালি জিনিসটা বুঝতে পারবে। বোঝা গেছে এটা এই অবধি? এই সবাইকার ক্লিয়ার হয়েছে? হুম। ঠিক আছে, এই অবধি নোট ডাউন হয়েছে সবার? কারো কি বাকি আছে? তাহলে আমি ওয়েট করব, না হলে একটু বলবো। কারো বাকি নেই তো? নিষাদ লেখা হয়েছে? নিষাদ কমপ্লিট হয়েছে, লেখা কমপ্লিট হয়েছে? কি হলো, সারাই পাওয়া যাচ্ছে না, কি চলে গেল নাকি? নিষাদ শুনতে পাচ্ছ না? যাই হোক, ঠিক আছে, যা আশা করছি সবার হয়ে গেছে, কেউ যেহেতু বলছো না হয়ে গেছে আশা করছি। এইবার দেখো এই কন্ডিশনটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ বলো, বাকি আছে? হ্যাঁ স্যার, এক্ষুনি বাস। তো বলবে তো সেটা, আমি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি কিছু বলছোই না, কি করে বুঝবো? ইকুয়েশনগুলো যখন লিখবে তখন কিন্তু মোলার হিট ক্যাপাসিটি ওটা লিখবে, কারণ আমি বলেছিলাম যে এইখানে যেটা দেওয়া আছে এটা একটু হলেও ভুল আছে, এনসিভি দেওয়া আছে, দেওয়া উচিত এনসিভিএম, আর এনসিপি দেওয়া আছে এনসিপিএম দেওয়া উচিত, কারণ ওগুলো এন থাকা মানেই হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি আছে, না হলে এন থাকতো না।
হ্যাঁ স্যার দেখা হয়নি। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবার দেখো আমরা যেটা বলছি যে যদি মনে করো রিভার্সিবল একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে আমরা তো জানি কিউ ইকুয়াল টু জিরো। তাহলে ডেল্টা এস ইকুয়াল টু আমরা কী লিখবো? কিউ রিভার্সিবল বাই টি, তার মানে জিরো হয়ে যাবে। তার মানে দেখো ডেল্টা এস যদি আমার জিরো হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? আইসো এনট্রপিক প্রসেস, কারণ এখানে এনট্রপি কোনো মতেই চেঞ্জ হবে না, এনট্রপি উইল রিমেন কনস্ট্যান্ট। তাহলে যদি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস হয় তাহলে কিউ ইকুয়াল টু জিরো, বা আমরা লিখতে পারি কি কিউ রিভার্সিবল ইকুয়াল টু জিরো, কারণ রিভার্সিবল বলেছে, তাহলে কিউ রিভার্সিবলটা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার ডেল্টা এস ইকুয়াল টু কী হয়ে যাবে? কিউ রিভার্সিবল বাই টি ইকুয়ালস টু তাহলে জিরো। তাহলে ডেল্টা এস মানে এনট্রপির কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো আইসো এনট্রপিক প্রসেস। ক্লিয়ার হয়েছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে একটু প্রশ্ন পড়ে, এটা মনে রাখতে হবে। যদি মনে করো ডেল্টা এনজিটা মানে নাম্বার অফ গ্যাসিয়াস মোলস প্রোডাক্ট সাইডে বাড়ে, তাহলে কিন্তু এনট্রপির যে চেঞ্জটা সেটা পজিটিভ হবে। আর যদি নাম্বার অফ মোলস যদি রিঅ্যাক্ট্যান্ট সাইডে বাড়ে তাহলে কিন্তু এনট্রপি চেঞ্জটা নেগেটিভ হবে। কেন বলো তো? এটা কি তাহলে এরকমভাবে আমাদের মুখস্থ রাখতে হবে এত এইরকম? না, এটা মুখস্থ রাখারও নেই, এটা কনসেপচুয়াল। সিম্পল লজিকটা তুমি ভাবো, যেখানে নাম্বার অফ মোলসটা বেশি বা যেখানে নাম্বার অফ মলিকিউলস বেশি সেখানেই তো র্যান্ডমনেস বেশি হবে, কারণ সেখানেই তো একে অপরের সাথে যে এই ঠোকাঠুকি মারামারি এটাই তো বেশি হবে। আর যেখানে নাম্বার অফ মোলস বা নাম্বার অফ মলিকিউলস কম আছে সেখানে ঠোকাঠুকি বা র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস এটা কম হবে। তাহলে যেখানে ডেল্টা এনজিটা বেশি সেখানেই যেখানে এনজিটা বেশি তাহলে সেখানে কী হবে? এনট্রপি বেশি। তাহলে ডেল্টা এনজি যদি গ্রেটার দ্যান জিরো হয় মানে প্রোডাক্ট সাইডে তার মানে এটা বেশি আছে, তার মানে কী হবে? সেখানে এনট্রপি চেঞ্জটা গ্রেটার দ্যান জিরো হবে। আর যদি রিঅ্যাক্ট্যান্ট সাইডে মনে করো নাম্বার অফ মোলসটা বেশি থাকে তাহলে ডেল্টা এনজিটা লেস দ্যান জিরো, তার মানে আমার রিঅ্যাক্ট্যান্ট সাইডে এনট্রপি বেশি হচ্ছে, তাহলে ডেল্টা এসটা নেগেটিভ হবে। বোঝা গেছে তো জিনিসটা? দেখো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট দেখো, মুখস্থ করার মতো কিচ্ছু নেই। কি বলা আছে? বলেছে এনট্রপি ইন সলিড স্টেট ইজ লেস দ্যান এনট্রপি ইন লিকুইড স্টেট হুইচ ইজ ফার্দার লেস দ্যান এনট্রপি ইন গ্যাসিয়াস স্টেট। এটাও কি মুখস্থ করতে হবে? না, এটাও মুখস্থ করার কিছু নেই। দেখো, সলিড তারপরে লিকুইড তারপরে গ্যাস। নর্মাল আমরা জল হিসাবেই ভাবি। প্রথমে বরফ ছিল, তাহলে বরফ যখন আছে তখন টেম্পারেচার 0°C। যখন জল হচ্ছে তখন মনে করো 0°C থেকে নর্মাল রুম টেম্পারেচারও আমার জল হিসাবে আছে। গ্যাস যখন হচ্ছে তখন কিন্তু মোর দ্যান 100°C হয়ে যাচ্ছে। তাহলে যত টেম্পারেচার বাড়ছে ততই তো মলিকুলসের মধ্যে র্যান্ডামনেসটা বাড়বে, ততই তো তাদের মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ছে এবং ওরা উল্টো পাল্টা এদিক ওদিক ছোটাছুটি করা শুরু করেছে। তাহলে র্যান্ডামনেসটা কখন বাড়বে? যত টেম্পারেচার বাড়বে তত র্যান্ডামনেস বাড়বে। আর গ্যাস কী হবে? সব থেকে হাই টেম্পারেচারে আছে, লিকুইড তুলনামূলক কম টেম্পারেচারে। আর যদি সলিড হতে হয় তাহলে সে তো আরও কম টেম্পারেচার, কারণ সে তো মোটামুটি একটা ক্রিস্টাল ল্যাটিসে সুসজ্জিত হয়ে আছে, একটা পার্টিকুলার মনে করো রিপিটেটিভ একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে সলিডটা। কারণ সলিডের মধ্যে গ্যাপটা কম, লিকুইডের মধ্যে গ্যাপ বেশি, আর গ্যাসের মধ্যে গ্যাপ আরও বেশি। তাই গ্যাসগুলো যখন কাইনেটিক এনার্জি গেইন করবে তখন উল্টো পাল্টা এদিক ওদিক ছোটাছুটি করা শুরু করবে, তাই গ্যাসের এনট্রপি সব সময় বেশি হবে। লিকুইডের এনট্রপি তুলনামূলক কম, কারণ লিকুইড দেখো নর্মাল জল এই 20°C, 25°C, 30-40°C আছে, তাই তার ওর থেকে কম হবে গ্যাসের থেকে। কিন্তু সলিডেরটা কী হবে? আরও কম, কারণ সলিড নর্মাল জলের ক্ষেত্রে পাবো সে আরও কম টেম্পারেচারে বিলং করছে, তাহলে এবং সে একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে, তাই তার এনট্রপি সব থেকে কম হবে। এবং যেটা আমরা বলেছিলাম সেটাই হচ্ছে থার্ড পয়েন্ট, যে যত আমি টেম্পারেচার বাড়াবো তত কিন্তু এনট্রপি বাড়বে। কেন? কারণ তত আমার র্যান্ডামনেস বাড়ছে, কাইনেটিক এনার্জি ওরা গেইন করবে এবং এদিক ওদিক উল্টো পাল্টা ছোটাছুটি করা শুরু করবে, তত র্যান্ডামনেস বাড়বে, তত আমার এনট্রপিটা বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে অন ইনক্রিজিং টেম্পারেচার কী হচ্ছে? এস উইল ইনক্রিজ বা এনট্রপি উইল ইনক্রিজ। যেরকম মনে করো এখানে আয়রনটা সলিডে আছে, আয়রন এখনও দেখো সলিডে, কিন্তু টেম্পারেচার দেখো আমি 300 কেলভিন থেকে 400 কেলভিনে করে দিয়েছি, টেম্পারেচার বাড়িয়েছি, তাহলে কিন্তু আমার ডেল্টা এসটা কী হবে? পজিটিভ হবে। টেম্পারেচার যদি আমি বাড়াই র্যান্ডামনেস অলওয়েজ বাড়বে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে অন ডিক্রিজিং প্রেশার। এইটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। যদি আমি প্রেশারটাকে ডিক্রিজ করাই তাহলে দেখো বলেছে র্যান্ডামনেস বাড়বে। যদি প্রেশারটাকে আমি ডিক্রিজ করাই তাহলে র্যান্ডামনেস বাড়বে এবং কি বলেছে? এনট্রপি আমার বেড়ে যাবে যদি আমি প্রেশারটাকে কমাই। তাই এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই অবধি যেটা আছে এটা একদম ফুল কনসেপচুয়াল, কোনো অসুবিধা নেই। প্রেশার যেখানে কমিয়ে দিচ্ছি এইটাকে একটুখানি শুধু মনে রাখতে হয়, কারণ প্রেশার যদি আমি কমিয়ে দিই তার মানে কি বলতো? ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাহলে ওর ছোটাছুটি করার জায়গাটা এখন দেখো বেড়ে গেছে। আগে যে জায়গায় ছোটাছুটি করছিল
এখন দেখো ও স্পেস পেয়েছে আরও ছোটাছুটি করার, কারণ ভলিউম তো বেড়ে গেছে, কারণ আমি প্রেশার কমিয়ে দিচ্ছি মানে ভলিউম বেড়ে গেছে। তাহলে অন ডিক্রিজিং প্রেশার এনট্রপিটা কী হওয়া উচিত, তাহলে আমার বেড়ে যাওয়া উচিত। ওই জন্য দেখো নাইট্রোজেন প্রথমে ছিল 5 অ্যাটমসফিয়ার, এখন 2 অ্যাটমসফিয়ারে। তাহলে দেখো 5 অ্যাটমসফিয়ার থেকে যখন 2 অ্যাটমসফিয়ার আসবে, দেখো ডেল্টা এসটা আমার পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এরপর নেক্সট, যদি আমার মিক্সচার হয়, মিক্সচারের এনট্রপি অলওয়েজ গ্রেটার হবে। কেন হবে? কারণ ওই যে বললাম র্যান্ডামনেস বাড়বে। একটা পার্টিকুলার নর্মাল একটা মলিকিউল ছিল, এবার মনে করো দুটো মলিকিউলে তুমি মিক্সচার তৈরি করলে, নিজেরা নিজেদের মধ্যে মারপিট করা শুরু করবে, সেটা সলিড সলিড হোক, লিকুইড লিকুইড হোক, গ্যাস গ্যাস হোক, কী হবে? এনট্রপি আলটিমেটলি আমার বাড়বে। কেন? কারণ তাদের মধ্যে র্যান্ডামনেস বা মারপিট বা মানে যাই কিছু বলো না কেন, সেগুলো বাড়ছে, কলিশন বাড়ছে। কলিশন যত বাড়বে, র্যান্ডামনেস তত বাড়বে, তত আমার এনট্রপি বাড়বে। তাহলে আরেকবার একটু বলে দিই, সিম্পল কি, যেখানে আমার নাম্বার অফ গ্যাসিয়াস মলিকিউলস বেশি থাকবে, তাহলে সেখানে মারপিট বেশি হবে, সেখানে আমার এনট্রপি বেশি। তাহলে যেটা যদি প্রোডাক্ট সাইডে হয়, তাহলে প্রোডাক্ট সাইডে বেশি হবে। রিঅ্যাক্ট্যান্ট সাইডে যদি নাম্বার অফ মলিকিউলস বেশি হয়, তাহলে রিঅ্যাক্ট্যান্ট সাইডে হবে। তাহলে প্রোডাক্ট সাইডে যদি বেশি হয়, তাহলে ডেল্টা এন জি গ্রেটার দ্যান জিরো, তাহলে ডেল্টা ইজ গ্রেটার দ্যান জিরো। যদি রিঅ্যাক্ট্যান্ট সাইডে নাম্বার অফ মলিকিউলস বেশি হয়, তাহলে ডেল্টা এন জিটা লেস দ্যান জিরো হবে, তাহলে ডেল্টা এস হবে লেস দ্যান জিরো। এবারে সলিড লিকুইড গ্যাসের মধ্যে কী বলেছিলাম, অলওয়েজ গ্যাসের এনট্রপি লিকুইডের থেকে বেশি দেন সলিড থেকে, কারণ সলিড হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট আছে, লিকুইডের তার থেকে কম, এবং গ্যাসিয়াসের কোনো অ্যারেঞ্জমেন্টই নেই। গ্যাস পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে পারে, লিকুইড কিন্তু ওরকমভাবে পারে না, তুলনামূলক কম। আর সলিডে কিন্তু ওই রকমভাবে ইন্টারমলিকুলার যে এই রকম দুমদাম কলিশন হবে তা কিন্তু হয় না, কারণ এটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে সলিড থাকে। এই জন্য এনট্রপি অলওয়েজ গ্যাসের বেশি হবে, তারপর লিকুইড, তারপরে হচ্ছে সলিড। আর আমি যত টেম্পারেচার বাড়াবো এনট্রপি বাড়বে, কারণ এটা বলেছিলাম যে কাইনেটিক এনার্জি গেইন করবে এবং মলিকিউলসগুলো পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে শুরু করবে, তাই টেম্পারেচার বাড়ালেই এনট্রপি বাড়বে। এবার হচ্ছে প্রেশারের কথা, প্রেশার বাড়ালে বাড়বে না কমালে? দেখো, যদি আমি প্রেশার কমাই তাহলে ভলিউম বাড়বে, কারণ পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তাহলে প্রেশার যদি আমি কমিয়ে দিই, ভলিউম বাড়ছে, তাহলে এখন ওই পার্টিকুলার গ্যাসিয়াস মলিকিউলসগুলোর কাছে দেখো অনেকটা স্পেস খোলা আছে ছোটাছুটি করার জন্য, তাহলে র্যান্ডমনেসটা কী হবে, ওর আরও বেড়ে যাবে, তাই এনট্রপি বেড়ে যাবে। এছাড়া আর একটা লাস্ট পয়েন্ট বলেছি, মিক্সচার। নর্মাল মনে করো একটা মলিকুল নিয়েছি এবং আমি মিক্স করে দিচ্ছি অন্য কোনো মলিকুলসের সাথে, তাহলে স্বভাবতই হচ্ছে কলিশন বাড়বে, কারণ এ একে অপরের সাথে ঝগড়া করা শুরু করলো, তাহলে আমার এনট্রপি বাড়বে, কারণ র্যান্ডমনেস বাড়ছে বা ডিসঅর্ডারনেস বাড়ছে, তাহলে আমার এনট্রপি বেড়ে যাবে। দেখো এই অবধি বোঝা গেছে কিনা? এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার তো সবার? ব্যাস, আর শুধুমাত্র 3টে পয়েন্ট বলবো, বলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। সেই 3টে পয়েন্ট হচ্ছে এইটা, যে 3টে পয়েন্টের অঙ্ক আসে, সেটা হচ্ছে এনট্রপি চেঞ্জ ডিউরিং ফেজ ট্রানজিশন। এটা কোনো কেমিক্যাল রিয়াকশন হয়নি, ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন কী হতে পারে? সলিড থেকে লিকুইড হতে পারে, লিকুইড থেকে গ্যাস হতে পারে, আর কি হতে পারে? সলিড থেকে গ্যাস হতে পারে। দেখো এই 3টে ফেজ ট্রানজিশন আমার হতে পারে, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস হতে পারে, আবার সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে কনভার্ট হতে পারে। ভালো করে জিনিসটা বুঝবে, একদম ইজি, মনে মানে মুখস্থ করার কিছু নেই। প্রথম আমরা দেখেছি সেটা হচ্ছে ফিউশন। ফিউশন কী হয়? সলিড ডিরেক্টলি হচ্ছে লিকুইডে কনভার্ট হচ্ছে, এটাকেই আমরা বলি ফিউশন। কিন্তু এই ফিউশনের ক্ষেত্রে ডেল্টা এসটা দেখো দুম করে আমরা ডেল্টা এইচ দিয়ে লিখে ফেলেছি। কেন লিখেছি এটা বোঝার আছে, জিনিসটাকে বোঝো। মনে করো ডেল্টা এইচ যখন আমি ফিউশন লিখছি, তাহলে আমি তো এটা লিখতে পারি যে কিউ রিভার্সিবল বাই টি, এটাই তো আমি লিখবো। কিন্তু এবার জিনিসটা বোঝার চেষ্টা করো, এই কিউ রিভার্সিবল যেটা হচ্ছে, এটা কি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার নয়? কারণ যখন ফিউশন হচ্ছে, যখন মনে করো এই সলিডটা লিকুইডে কনভার্ট হচ্ছে, এটা কি ক্লোজড কন্ডিশনে? ক্লোজডে তো নয়, এটা তো ওপেন কন্ডিশনে হচ্ছে। মনে করো আইস ওয়াটারে কনভার্ট হচ্ছে, কি সে ওপেন কন্ডিশনে। ওপেন কন্ডিশন মানে কি? প্রেশারটা কনস্ট্যান্ট এখন, তাই মনে করো কিউ রিভার্সিবল অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানেই তো আমার ডেল এইচ হয়ে যাবে, তাহলে ডেল এইচ ফিউশন লিখে দেবো সেটাকে। দেখো আমার কথা বোঝা গেছে? এই জায়গাটা যদি বুঝতে না পারো, তাহলে এটা ধরতে পারবে না যে এখানে ডেল এইচ ফিউশন বাই টি কেন লিখেছি, কিউ রিভার্সিবল বাই টি কেন লিখলাম না। কারণ কিউ রিভার্সিবল বাই টি লিখতে পারি, কিন্তু কিউ রিভার্সিবল বাই টিটা এটা তো কনস্ট্যান্ট প্রেশারের জন্য হচ্ছে, কারণ যখন ফেজ ট্রানজিশন হচ্ছে এটা ওপেন কন্ডিশনে হচ্ছে, আর ওপেন মানে কি হবে? প্রেশারটা আমার কনস্ট্যান্ট থাকবে। দেখো এবার বোঝা গেছে কিনা? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক একই রকমভাবে তাহলে কী হবে? হতে পারে লিকুইডটা ভেপারে কনভার্ট হচ্ছে, তাহলে সেটাকে বলবো কি? এনট্রপি অফ ভেপোরাইজেশন। তাহলে ডেল এস ভেপ, ডেল এস ভ্যাপটা কী হবে? তাহলে ডেল এইচ ভ্যাপ বাই টি। একই রকমভাবে হবে, কারণ কিউ রিভার্সিবল বাই টিটা ওই কিউ রিভার্সিবলটা অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে। আর একটা হতে পারে কি? যেটা হচ্ছে সলিডটা ডিরেক্টলি ভেপারে কনভার্ট হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলছি? সাবলিমেশন। একই রকমভাবে কী লিখবো? ডেল এস সাবলিমেশন ইকুয়ালস টু, তাহলে আমি ডেল এইচ সাবলিমেশন বাই টি লিখে দেবো, ব্যাস কমপ্লিট। 3টে জিনিস, শুধুমাত্র ফেজ ট্রানজিশন যখন হবে
তখন কিউ এর বদলে আমরা ডিরেক্টলি ডেল এইচ লিখতে পারছি। কেন? কারণ কিউটাই হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে, কারণ এটা হচ্ছে ওপেন কন্ডিশনে হচ্ছে, কোনোটাই ক্লোজডে নয়। কারণ কখনো সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস অথবা সলিড থেকে গ্যাস এগুলো আমরা ওপেনলি দেখতে পাই যে ওপেন কন্ডিশনেই এটা হচ্ছে। তাহলে ওপেন যদি হয় প্রেশারটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, প্রেশারটা তো আর আমার ভেরিয়েবল হচ্ছে না। প্রেশার যদি কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যে হিট চেঞ্জটা হয় সেটাই তো আমরা জানি যে ডেল্টা এইচ। তাই ওখানে ডেল্টা এইচ ফিউশন লিখতে পারি, অথবা ডেল্টা এইচ ভেপোরাইজেশন লিখতে পারি, অথবা ডেল্টা এইচ সাবলিমেশন আমরা লিখতে পারি। এইটা পুরো লিখে নাও। তারপরে যেটা লেখা আছে সাম ফেমাস পয়েন্টস অর এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পলস, এই পার্টটুকু আর আমরা লিখবো না, এটা আমরা পরের ক্লাসে করব। আজকের ক্লাসে আমাদের এনট্রপি অবধিই থাকবে। হয়ে গেলে একটু আমায় জানাবে, কারণ নেক্সট ক্লাসের জন্য একটু বলার আছে, সেটা আমি একটু বলবো। অমৃক, আজকের ক্লাসটা পুরো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে।
এই হয়নি এখনো লেখা? এটা তো ছোট ছিল। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস একটু বলে দিই এবারে। আমরা পরের দিনের যে ক্লাসটা করব, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, দুটো ক্লাসই থার্মোডাইনামিক্সের ওপরে হবে এবং বোর্ডের ওপরে বেস করে হবে, ঠিক আছে? কারণ থার্মোডাইনামিক্সটা যদি না কমপ্লিট হয়, আমি পুরো ওই না কমপ্লিট করে আমি নিটটাতে ঢুকতে চাইছি না। কারণ এখানে কী হয়, ওই কোরিলেটেড প্রশ্ন হয়। মানে মনে করো একটা প্রশ্ন যখন দিয়ে দেবে, আমরা একটুখানি পড়েছি মানে ওখান থেকে পেরে যাবো, সেরকম প্রশ্ন কিন্তু হবে না। ওই জন্য আমি থার্সডে অ্যান্ড ফ্রাইডে দুটো ক্লাসে আমি বোর্ডের নেবো। সবাই জয়েন করো সেটাতে। থার্সডে নর্মাল যে টাইমটা হয় ওই মোটামুটি ধরো 9:30 থেকে আমরা শুরু করি, ওই টাইমেই হবে। আর ফ্রাইডে যেরকম টাইম হয় ওই টাইমেই হবে। বাট দুটোই কিন্তু বোর্ডের ক্লাস হবে, ঠিক আছে? তাই মার্ক করে রেখো একটুখানি, বরং তোমরা যেন ভুলে যেও না আবার। মানে থার্সডেতে ওই নিট হবে না, ওই জন্য আগে থেকে মানে নিট বা যেই হবে না, নর্মালি কিন্তু বোর্ডের ক্লাস হবে, এটা মাথায় রেখো। ঠিক আছে তাহলে, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর পরের সপ্তাহে আমরা থার্মোডাইনামিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি দুটোই কমপ্লিট হবে। থার্মোডাইনামিক্স তো আর একটা ক্লাসে আমি কমপ্লিট করেই দেবো। থার্মোকেমিস্ট্রি একটা ক্লাস, সিঙ্গেল ক্লাসে আমরা থার্মোকেমিস্ট্রি কমপ্লিট করব। তাই থার্সডে আর ফ্রাইডে পরের উইকে এটা কমপ্লিট হবে। আর তারপরের উইক, যে উইকটাতে আমি পড়াতে পারছি না, সেটা বলেছিলাম ওই 27 তারিখ ফিরে এসে আমি তোমাদের ডাকবো। সম্ভবত ডিসেম্বরের এন্ডেই আমরা এই সিলেবাস কমপ্লিট করে ফেলবো, মানে ক্লাস 12-এর সিলেবাস। কারণ আমাদের এরপরে যেটুকু বাকি আছে সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। বাকি আমাদের পুরো সিলেবাসই কমপ্লিট, শুধু আয়নিক ইকুইলিব্রিয়ামটা আমাদের বাকি থাকবে, মানে এই নেক্সট উইকের পরে। সম্ভবত আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করব। জানুয়ারি থেকে আমি তোমাদের শুধুমাত্র পরীক্ষা নেব এবং নর্মাল ক্লাসগুলোতে আমরা ক্লাস 12 শুরু করব। কারণ আমরা ক্লাস 12-এর অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার আমি এগিয়ে রাখতে চাইছি, যাতে আমরা মানে অনেক আগে সিলেবাস কমপ্লিট করতে পারি, সেইটা আমার টার্গেট আছে। ঠিক আছে, চলো আজকে তাহলে এই অবধি রইলো। যদি কোনো অসুবিধা থাকে, কোনো কোশ্চেন টোশ্চেন মনে করো পারছো না, কিছু অসুবিধা আছে, কনসেপচুয়াল কিছু প্রবলেম, গ্রুপে বলবে আমাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, চলো, গুড নাইট।